ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज विवेकानंद साइंस सार्केलेर उपस्थापनाय चैतन्यमयी देवी, चारुबाला दत्त एवं चारुशीला झा স্মারক বক্তৃতা। চৈতন্যময়ী দেবীর জন্ম হয়েছিল 1905 খ্রিস্টাব্দের পাবনা জেলার পাইমন্দ গ্রামে হুড়ে সাগর নদীর তীরে। বহু ছেলেমেয়ের তিনি ছিলেন স্নেহদাত্রী জননী। বাল্য ও কৈশোর থেকেই তাঁর স্বভাব সুলভ বৈরাগ্যের পরিচয় পাওয়া যেত। পরবর্তীকালে যাদবপুরের বাঘা যতীন পল্লীর তিনি ননীমা তথা বড়মা তথা চৈতন্যময়ী দেবী। তিনি শ্রীরামকৃষ্ণ সন্তান স্বামী অভেদানন্দজির মন্ত্রশিষ্যা হয়েছিলেন 1923 খ্রিস্টাব্দে। পরে 1939 খ্রিস্টাব্দে তাঁর কাছেই তার নৈষ্ঠিক ব্রহ্মচর্য ও চৈতন্যময়ী নাম। চৈতন্যময়ীর শেষ আকাঙ্ক্ষা অনুসারে ভুবনেশ্বরে তার সাধনভূমি সারদা ধামের একই অংশে স্থাপিত হয়েছে দক্ষিণেশ্বর সারদা মঠের শাখা ভুবনেশ্বর সারদা মঠ। 1984 খ্রিস্টাব্দের 78 বছর বয়সে তিনি হরিদ্বারে দেহত্যাগ করেন। এই স্মারক বক্তৃতা তাঁর অধ্যাত্ম সন্তান স্বর্গীয় দীনেশচন্দ্র ভট্টাচার্য শাস্ত্রীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত। চারুবালা দত্ত 1909 খ্রিস্টাব্দের অক্টোবরে বিহারের ভাগলপুরে চারুবালার জন্ম। পিতা প্যারিমোহন সরকার চিকিৎসক ছিলেন এবং দ্বারভাঙা রাজ এস্টেটে চাকরি করতেন। পিতার কাছ থেকে চারুবালা পেয়েছিলেন উদার মন, ন্যায়নিষ্ঠা, সততা এবং চারিত্রিক দৃঢ়তা। পিতার উদার মনের সঙ্গে চারুবালার আরেকটি বৈশিষ্ট্য অর্জন করেছিলেন, তা হল অন্যায়ের সঙ্গে অসত্যের সঙ্গে আপোষ না করা। শিক্ষা সমাপ্ত করে তিনি কয়েক বৎসর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকার কাজ করেন। বেলতলা গার্লস হাই স্কুল এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম। 1938 খ্রিস্টাব্দে শ্রী সরস্বতী প্রেসের মহেন্দ্রনাথ দত্তর সঙ্গে তাঁর বিবাহ হয় এবং বিবাহের পরে চারুবালা একান্তভাবে সংসারে আত্মনিয়োগ করেন। 1957 থেকে 70 পর্যন্ত প্রতি বৎসর তিনি বেরিয়েছেন, কখনো হিমালয়, কখনো কন্যাকুমারিকা, কখনো আন্দামান, আবার কখনো একই জায়গায় একাধিকবার বিদেশেও পাড়ি দিয়েছেন। ভ্রমণের প্রতিটি দিনপঞ্জি রেখে গেছেন। তা থেকে বোঝা যায় কত আগ্রহ নিয়ে প্রকৃতি, মানুষ ও মানুষের সৃষ্ট দ্রষ্টব্য বস্তু চোখ ও মন ভরে তিনি দেখেছেন। ভগবানের অসীম বিশ্বাস এবং সাধু সন্তের সেবার জন্য অকাতরে দান তাঁর চরিত্রের আর একটি মহান বৈশিষ্ট্য ছিল। মানব সেবায় নিয়োজিত সাধুদের জন্য একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি উদার হস্তে অন্তরালে দান করেছেন। 1980 খ্রিস্টাব্দের 29 নভেম্বর মধ্যরাত্রে এই মহাপ্রাণ মহিলার মহাপ্রয়াণ হয়। এই স্মারক বক্তৃতা শ্রী দেবজ্যোতি দত্তর পৃষ্ঠপোষকতায় আয়োজিত। চারুশীলা ঝা লন্ডন প্রবাসী অনিলচন্দ্র ঝার অর্থানুকূল্যে চারুশীলা ঝা স্মারক বক্তৃতা আয়োজিত। তিনি তার মায়ের স্মৃতি রক্ষার্থে এই স্মারক কোষটি প্রতিষ্ঠা করেন। আজ চৈতন্যময়ী দেবী, চারুবালা দত্ত, চারুশীলা ঝা স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর শঙ্কর কুমার নাথ, কনসালটেন্ট অ্যান্ড ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, ফর্মারলি সিনিয়র অঙ্কোলজিস্ট অফ ক্যালকাটা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড আরজিকর মেডিকেল কলেজ। তার আলোচনার বিষয় ফুড হ্যাবিট অ্যান্ড ক্যান্সার প্রিভেনশন। আমি স্যারকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। একই সঙ্গে আমাদের বিবেকানন্দ সায়েন্স সার্কেল যিনি পরিচালনা করেন অধ্যাপক শ্যামল লাহিড়ী, আমি তাকেও বলবো মঞ্চে এসে আজকে এই সভার যে বাকি কার্যক্রম সেইটি পরিচালনা করবার জন্য। আমি দুজনকেই মঞ্চে আসবার জন্য আহ্বান জানাই। पूजनीय सेक्रेटरी महाराज जी और उपस्थित डिस्टिंग्विश्ड ऑडियंस, मेंबर्स ऑफ द ऑडियंस, আমি খুব খুব কম টাইম নেব, কেন সহায়ক আমার কাজ করে দিয়েছে, খুব ভালোই হয়েছে, খুব সুন্দরভাবে বলেছেন ওনার ব্যাপারে।
তবু দু একটা এক্সট্রা কথা বলতে চাই যে ডক্টর নাথ মানে অনকোলজি এক্সপার্ট, অনকোলজি ক্যান্সারের জন্য এক্সপার্ট উনি তার বেসিক ডিগ্রিগুলো সায়ক যা বললেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হয়েছে, আর এখন উনি যে কনসালটেন্ট বা ক্লিনিক্যাল অনকোলজিস্ট আর প্রেসিডেন্ট of a company or institutions rather named OncoLink. OncoLink যেটা হচ্ছে একটা ফ্রি ক্যান্সার সেন্টার with several branches in this around Calcutta and village. তার উনি ফর্মালি উনি ছিলেন সিনিয়র অনকোলজিস্ট অফ ক্যালকাটা মেডিকেল কলেজ, Bankura Shammilan Medical College, as Sayuk said already, and Arjikor Medical College. So that was, and so right now the work he is doing, it might be quite helpful to many, who are interested in knowing, some of the foods that you can take for as a preventive way for cancers or for treatment of cancer also, or those which may actually initiate cancer, which are bad food. So he'll be talking about all those aspects, I'm sure. And as I was told that he got some award for his work from the scientific organizations and these particular institutions also, right? Okay, so with that little introductions, I'll invite him to give his talk. Thank you. হ্যালো 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 আরেকটু উপরে যাবেন, ঠিক আছে। এইটা প্রথমত আমি আজকে এই গোলপাক রামকৃষ্ণ মিশনের সকল কর্তৃপক্ষ এবং এখানের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার বিষয়ে আপনারা আমি যা বলবো তা শুনবেন। একটি কারণই, এটা বলবার আগে আমি প্রণম্য স্বামীজিকে একটুখানি ডেকে নিতে চাইছি। আমার লেখায় বইটা আমি গোলপাক রামকৃষ্ণ মিশনের গ্রন্থাগারে এটা আমি উপহার হিসেবে দিতে চাইছি। এটা নিশ্চিত আমি জানি যে হাজার হাজার মানুষের উপকারে লাগবে। আমি এটা তুলে দিচ্ছি স্বামীজির হাতে। লাইব্রেরির জন্যে অ্যাওয়ার্ড উইনিং বই, নিশ্চিত আমি জানি হাজার হাজার মানুষের উপকারে লাগবে। এর আর একটা কারণ আছে এটা দেওয়ার। আমি আজ এখানে যা বলবো অনেকেই শুনলেন না আজকে। আমি চাইবো আমি যা বলবো তারা আজকে ডিজিটাল যুগের পরিভাষায় আপনি সেটা কপি করবেন আপনার ব্রেনে, পেস্ট করবেন আপনার ব্রেনে, তারপর আপনি আপনার খুব কাছের মানুষদের সেটাকে ডাউনলোড করবেন বাড়ি গিয়ে। এটা আমি নিশ্চিত। তাহলে অন্তত আমার এই যে মিশন আমার হচ্ছে ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড, ক্যান্সার মুক্ত পৃথিবী, এই হচ্ছে আমার মিশন। আমি অন্তত এই বিষয়ে এবং ক্যান্সার প্রিভেনশন বিষয়ে অন্তত 1978 থেকে 1400-1500 লেকচার দিয়েছি। এত লেকচার দিয়েছি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, ক্লাব, কোথায় দিইনি, দার্জিলিং থেকে গোসাবা। তো আজকে আমি এখানে আপনাদের এই সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বেশি সময় নষ্ট করব না, কারণ অনেক কিছু বলার আছে, সব কথা এখানে বলা যাবে না, এটাও আমি বলছি। এখানে সময় তো একটা বাধা, আমাদের সময়কে মেনে চলতে হয়। সেই সময়ের মধ্যে আমি চেষ্টা করব রেলেভেন্ট যে সমস্ত বিষয়গুলো যা আপনার জীবনে অত্যন্ত কার্যকরী, যেটাকে আপনি মেনে চললে
আপনি সারা জীবন আপনার ক্যান্সার হবে না। এই রকম একটা পরিস্থিতি যদি আপনার শরীরে তৈরি করতে পারেন, আপনার শরীরে কেন, আপনার সমাজে তৈরি করতে পারেন, আপনার সমাজে কেন, আপনার দেশেই বা কেন, এই পৃথিবীতে এই আর্থ নামক এই প্ল্যানেট তো আমাদের অত্যন্ত ভালোবাসার প্ল্যানেট। এই প্ল্যানেটে আমরা চাই ক্যান্সার ফ্রি প্ল্যানেট। আপনি বলবেন কি করে হবে ক্যান্সার ফ্রি? এরকম কি কোনো রোগ হয়েছে যা সারা পৃথিবীতে আগে ভয়ঙ্কর ছিল এখন আর নেই? ক্যান্সার তো ভয়ঙ্কর রোগ, আপনারা যা জানেন। তাকে নেই করে দেবো কি করে? কেন? চোখের সামনে তো উদাহরণ আছে, আপনাদের চোখের সামনে উদাহরণ আছে স্মল পক্স। এখানে যারা বয়স্ক তারা সবাই জানেন যে স্মল পক্স বা গুটি বসন্ত এই ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ছিল। সেই গুটি বসন্তে লক্ষ লক্ষ মানুষকে মেরে দিয়েছিল সারা পৃথিবীতে। আছে কি আজ? নেই। কি করে হলো? বাই দি প্রসেস অফ প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন। তো আমরা কি পারি না ক্যান্সারকে ওইভাবে প্রিভেনশন করে বা অন্য কোনো উপায় আগামী দিনে সে উঠে আসবে, সেই উপায়কে আমরা দেখে নিয়ে আমরা পারি না ইমপ্লিমেন্ট করে ক্যান্সারকেও পৃথিবী ছাড়া করে দিতে? দেখি, আপনারা দেখুন আমি কি বলতে চাইছি। আসুন। আচ্ছা, আগে চলে গেছে সেই জন্য আমি একটু আগে দিচ্ছি। আসুন, আমার মাকেই আমি ডেডিকেট করলাম। মা চলে গেছেন, এখন মায়ের বয়স বেঁচে থাকলে 103 হতো। কাজী নজরুল ইসলাম। এই যে এনাকে চেনেন, আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিচ্ছি। এনাকে দেখুন, চিনি না। ফর ইউর ইনফরমেশন, এই মানুষটা সরি, আমাকে বলেছিলেন এই পর্যন্ত থাকতে। ঠিক আছে, আমি এই পর্যন্তই থাকবো। আচ্ছা, হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা দরকার। আচ্ছা, হ্যাঁ, এই মানুষটাকে দেখে রাখুন। এটা হচ্ছে সেই মানুষটি যিনি ভারতবর্ষের ইতিহাসে ডাক্তারি পড়ানোর ক্ষেত্রে প্রথম হিউম্যান ডেড বডি ডিসেকশন করেছিলেন। আপনারা সবাই জানেন পৃথিবীতে কেউ ডাক্তার হতে পারেনি যিনি হিউম্যান ডেড বডি ডিসেকশন করেননি পৃথিবীর ইতিহাসে। সুতরাং ভারতবর্ষের ইতিহাসে তার তো ব্যতিক্রম হতে পারে না। ভারতবর্ষে যখন কলকাতা মেডিকেল কলেজ, প্রথম মেডিকেল কলেজ সারা ভারতবর্ষের তৈরি হলো 1835, 28 জানুয়ারি উইলিয়াম বেন্টিং তৈরি করলেন। সেই দিন ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, তার নাম ক্যালকাটা মেডিকেল কলেজ। আপনারা জেনে খুশি হবেন। এবং এটা শুধু ভারতে নয়, সারা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজে একটা তো ডিসেকশন করতে হবে। ছাত্র 49 জন, কেউ ডিসেকশন করতে পারছে না, চাইছে না, ভয় পাচ্ছে। সমাজের সমাজপতিরা বলছে একবার চালান ছুরি ডেড বডির ওপরে, আমরা দেখে নেব, খুন করে দেবো। এই রকম যখন থ্রেটেনিং আসছে বিভিন্ন কর্নার থেকে, ডিসেকশন হবে না, ভেস্তে গেল বোধহয় ভারতবর্ষে ডাক্তারি ইনস্টিটিউশন, ভেস্তে গেল বোধ হয়। তখন যিনি দাঁড়িয়ে উঠে বললেন আমি হতে দেব না, আমার অত্যন্ত কাছের ছেলে আছে ছাত্রের মতো, যিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমি হতে দেব না, নিশ্চিত এখানে আজকে ডিসেকশন হবেই, তার নাম ছিল ডেভিড হেয়ার। সবাই নাম জানেন। ডেভিড হেয়ার সাহেব ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম সেক্রেটারি। আর যার জন্য তিনি বলতে পেরেছিলেন তার নাম ছিল মধুসূদন গুপ্ত। তাঁরই এটা ছবি। এনেই ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডেড বডি ডিসেকশন করে আমাদের দেশকে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে 1000 বছর এগিয়ে দিয়েছিলেন। ইনি পরবর্তীকালে ডাক্তারও হয়ে গেছিলেন পড়াশোনা করে কলকাতা মেডিকেল কলেজে। এনার নাম ডাক্তার পণ্ডিত মধুসূদন গুপ্ত। অ্যান্ড ফর্চুনেটলি, ইনসিডেন্টালি, আমি ওই ক্যালকাটা মেডিকেল কলেজেরই স্টুডেন্ট। এখান থেকে আমি পাশ করেছি ডাক্তারি। আমারও খুব আন্তরিকভাবে আমার নিজেরও একটু গর্ব হয়। আমি ওই কলকাতা মেডিকেল কলেজের ইট কাঠ পাথর ধুলো বালি মুখস্থ আমার একেবারে, এতটাই ইনভলভড হয়ে গেছিলাম আমি ইতিহাস লিখেছিলাম কলকাতা মেডিকেল কলেজের ইতিহাস 40 বছর গবেষণা করে। সেটাতেই রবীন্দ্র পুরস্কার দিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2014 সালে। তো আমি
আজকে এনাকে ডেডিকেট করছি আজকের লেকচার। আর এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা অয়েল পেন্টিং, আর ইনসিডেন্টালি ওই অয়েল পেন্টিংটা আমারই আঁকা। এই অয়েল পেন্টিংটা রয়েছে কলকাতা মেডিকেল কলেজে অ্যানাটমি গ্যালারিতে রয়েছে। আপনারা যদি কখনো কলকাতা মেডিকেল কলেজে অ্যানাটমি গ্যালারিতে ঢোকেন বা অ্যানাটমি লেকচার থিয়েটারে ঢোকেন, আপনারা দেখতে পাবেন যেখানে মাস্টারমশাই পড়ান তার পেছনে এটা আছে। বেশ, আমি পরবর্তীতে যাচ্ছি, আসল মূল ঘটনায় চলে যাচ্ছি। আসুন, হোয়াট ইজ ক্যান্সার? হোয়াট ইজ ক্যান্সার? আমি কিন্তু ক্যান্সার কি বলবো না আজকে আপনাদের। ক্যান্সার সবসময় আপনাদের কাছে মনে হয় ভয়াবহ, আর ক্যান্সার সম্পর্কে যে কমন কনসেপ্ট আপনাদের কনসেপ্ট হচ্ছে ক্যান্সার ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। সত্যি সেটা সত্যি নয়। ক্যান্সার আজকে যে সমস্ত মডার্ন গ্যাজেটস এসছে চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসায় ইত্যাদিতে, তাতে অন্তত আমরা বহু ক্যান্সারকে আজকে সারাতে পারি এবং ভালো রাখতে পারি। কতজন পারি আমি আসছি আস্তে আস্তে ধীরে ধীরে। আসুন, ক্যান্সার কি আমি বলবো না। আমি আপনাদের মাঝে মাঝে বলতে বলতে একটা দুটো ক্যান্সারের ছবি দেখাবো। এই ছবিগুলো দেখতে ভালো লাগবে না, এটা ঠিক কথা। স্টিল টু রেজ ইউর অ্যাওয়ারনেস আমি কিন্তু দেখাবই এই ছবি মাঝে 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 মাঝে। এই দেখুন, এইটা হচ্ছে, হ্যাঁ দিলে বোধহয় এটা পরিষ্কার হবে নাকি? আচ্ছা, না না ঠিক আছে, একটু পরিষ্কারই আছে। হ্যাঁ ঠিক আছে, এই থাক এই থাক। আচ্ছা, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ছোট্ট আলসার জাস্ট বিলো দি রাইট আই। এই আলসারটাতে কিন্তু ক্যান্সার। কিন্তু আপনি জেনে রাখুন, আর নেবাতে হবে না, আপনি জেনে রাখুন এই ক্যান্সারটা আপনি যদি চিকিৎসা করেন কমপ্লিট ভালো হয়ে যাবে। কমপ্লিট ভালো হওয়া মানে কি বোঝেন? কমপ্লিট ভালো হওয়া মানে হচ্ছে যেমন ভাবে একটা টাইফয়েড হলে চিকিৎসা করলে কমপ্লিট ভালো হয়ে যায়, যেমন ভাবে টিউবারকুলোসিস হলে চিকিৎসা করলে কমপ্লিট ভালো হয়ে যায়, ঠিক তেমনি এই ক্যান্সারটা অন্তত চিকিৎসা করলে কমপ্লিট ভালো হয়ে যাবে। তাহলে এবার আমাদের কনসেপ্ট খানিকটা পাল্টালো, যে সাম অফ দি ক্যান্সার ক্যান বি কিউরেবল। এটা পাল্টে গেল আমাদের। এবার জানা যাক কত ক্যান্সার কিউরেবল, কত ক্যান্সার ইনকিউরেবল জানা যাক। পৃথিবীর ইতিহাসে কত ক্যান্সার হয় জানেন মানুষের? কত সংখ্যায়? 200 রকমের। 200 রকমের ক্যান্সার হয়। আর এই 200 রকম ক্যান্সারকে যদি আপনি তিনটে ভাগ করেন, 1/3, 1/3 আর 1/3, তাহলে দেখুন এক একটা থার্ডে 70টার মতো করে পড়বে। 70 রকমের ক্যান্সার, 70 রকমের ক্যান্সার আর 70 রকমের ক্যান্সার। এই বাঁদিকে 70 রকমের ক্যান্সার, এই ক্যান্সার যেটুকু চিকিৎসা আছে আপনি সেইটুকু করলে হয়তো মানুষটা 6 মাস ভালো থাকবে, 1 বছর ভালো থাকবে, 1.5 বছর ভালো থাকবে, এর বেশি নয়, 17-18 মাস ভালো থাকতে পারে। এইটা হচ্ছে লিমিটেড চিকিৎসা এই 70 রকমের ক্যান্সার যেগুলো আমাদের হয়। মাঝখানে 70 রকমের ক্যান্সার, এরও চিকিৎসা আছে, সারা পৃথিবীতেই আছে, কলকাতাতেও আছে। এদের যদি চিকিৎসা করেন আপনি এদেরকে ভালো রাখতে পারবেন 10 বছর, 12 বছর, 18 বছর, 20 বছর, এইরকম কাছাকাছি। এদেরকে আমরা বলি অ্যারেস্টেবল ক্যান্সার বা কন্ট্রোলেবল ক্যান্সার। আর ডান দিকে 70 রকমের ক্যান্সার, এদেরও চিকিৎসা আছে। যদি আপনি এদের চিকিৎসা করেন এই ক্যান্সারগুলি অর্থাৎ 70 রকমের ক্যান্সার কমপ্লিট ভালো হয়ে যাবে একেবারে। একটা মানুষ, এই মানুষটা 40 বছর বয়সে যদি এই ক্যান্সারটা হয়ে থাকে তাহলে এই মানুষটা 100 বছর বেঁচে থাকবে, কিন্তু এই ক্যান্সার আর তার ফিরে আসবে না। দিস ইজ কল্ড কমপ্লিট কিউর। তাহলে কমপ্লিট কিউর হয়ে যাওয়া অন্তত 70 রকমের ক্যান্সার। এবারে আপনাদের কারোর পরিচিত কারোর যদি এই ক্যান্সার হয় তাহলে আপনি কি করবেন? আপনি খালি জেনে নেবেন ওর এই ক্যান্সারটা কোনখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। যদি এখানে থাকে হইচই করবেন না, আনন্দ করবেন, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। আপনি জানেন যে এই ক্যান্সারগুলো চিকিৎসা করলেই ভালো হয়ে যাবে। কিন্তু একটা কন্ডিশন আছে সবগুলোর ক্ষেত্রে। কন্ডিশন হচ্ছে ডায়াগনোসিসটা হতে হবে আর্লিয়েস্ট। দেরি করব আমি এই ক্যান্সার হয়েছে বলে, ঠিক আছে পরে করব, 4 বছর পরে করব, চলবে না। একেবারে আর্লিয়েস্ট ডায়াগনোসিস হবে, তবে ক্যান্সারটা ভালো হবে। বেশ, আসুন তারপরেরটা আসুন। এই আরেকটা ক্যান্সার দেখুন ছবি, এই দেখুন নাকের ওপরে ক্যান্সার, এটাও কিন্তু ভালো হয়ে যাবে।
এটা কানে ক্যান্সার, রাইট ইয়ারে, এই দেখুন এটাও ভালো হয়ে যাবে। এই দেখুন এই ক্যান্সারটা, এখানে কোথাও ক্যান্সার দেখতে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন না। আমি বললে মাঝে মাঝে কেউ কেউ একটু উত্তর দেবেন, সাড়া দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনছেন, বুঝছেন ব্যাপারটা। কি বলছো? না আমি জানি, বলে দিয়েছি। এবারে দেখুন এই মানুষটাকে দেখুন, এই যে পেশেন্ট অফ ক্যান্সার, ভালো করে দেখুন, এই ডান দিকের এই গালটা এইখানটা ফুলে আছে, বাঁ দিকের গালটা নর্মাল, ফুলে নেই। আরো একটা আছে এর মধ্যে ডিফারেন্স বিটুইন টু সাইডস অফ দি ফেস। এই দেখুন ডান দিকের চোখটা একটু ছোট হয়ে আছে, একে আমরা বলি ড্রুপিং অফ দি আই, আর বাঁ দিকের চোখটা নর্মাল। এই মানুষটা যেখানে ক্যান্সার হয়েছে ওপরে লেখা রয়েছে ক্যান্সার অফ দি ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। সেটা কোথায়? সেটা এই যে দুটো হাড় দেখছেন তো, এই দুটো হাড়, এই যে হাড়ের কেজ, খাঁচা, এর ভেতরে হয়েছে, খাঁচার ভেতরে। এবং সে ঠেলে, ক্যান্সারটা বাড়ছে তো, ঠেলে ফুলিয়ে দিচ্ছে সামনে। বাইরে থেকে দেখে আমাকে ডায়াগনোসিস করতে হচ্ছে যে এই পেশেন্টটা ক্যান্সারে ভুগছে কি না। এছাড়া আরো অনেক ইনভেস্টিগেশন করা যেতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে, সিটি স্ক্যান ইত্যাদি করে জানা যাবে। এ কিন্তু মাঝখানে আছে, 70 রকমের ক্যান্সারের এইখানে আছে। একে ভালো করলে, মানে চিকিৎসা করলে আমরা 10, 15, 20 বছর ভালো রাখতে পারি। আসুন, হোয়াট আর কার্সিনোজেনস, এটা খুব ইম্পর্টেন্ট। কার্সিনোজেন কি? কার্সিনোজেন হচ্ছে সোজা বাংলা কথা, কার্সিনোজেন হচ্ছে এমন এমন সমস্ত পদার্থ, সাবস্ট্যান্সেস, যে পদার্থগুলো আপনার শরীরে ঢুকলে আপনার ক্যান্সার হবে। আবার বলছি, কার্সিনোজেন হচ্ছে সেই সমস্ত পদার্থ যেগুলো আপনার শরীরে ঢুকলে আপনার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। ভয়ঙ্কর। অনেক জায়গাতে ঢুকতে পারে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, বিভিন্ন অরিফিস আছে আমাদের, পেছাবের জায়গা, মাসিকের জায়গা, পায়খানার জায়গা, যে কোনো জায়গায় ঢুকতে পারে, মুখ দিয়ে, যে কোনো জায়গায়, এমনকি রক্ত দিয়ে ঢুকতে পারে, যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে, ঢুকে ভবিষ্যতে ক্যান্সার তৈরি করতে পারে। ওই জন্যে আমরা কার্সিনোজেনগুলোকে বলি ক্যান্সার ক্রিয়েটিং সাবস্ট্যান্সেস। একে যদি বাংলা করেন তাহলে দাঁড়াবে ক্যান্সার উৎপাদক পদার্থ। তাহলে আমার কাজ হচ্ছে যে এই ক্যান্সার, আমি সারাক্ষণ, যতক্ষণ বলবো সারাক্ষণ আমি এই ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে আপনাদের চিনিয়ে দেবো। আর আপনার কাজ হচ্ছে পদার্থগুলো একবার চিনে ফেললে আর সারা জীবনে ভুলবেন না। আর দ্বিতীয় কাজ হচ্ছে সেগুলোকে দেখলে আপনি ঢুকতে দেবেন না আপনার শরীরে, ব্যাস কেল্লা ফতে। আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঝরঝর করে কমতে থাকবে। তাহলে এইগুলোকে চিনিয়ে দেবো, আপনি সেগুলোকে ঢুকতে দেবেন না। দেখুন একটা একটা করে চিনিয়ে দেবো। ক্যান্সার কি বাড়ছে? নো ডাউট ক্যান্সার বাড়ছে, এটা নিয়ে আলোচনা করছি না, কেন আমাদের সময় অত্যন্ত কম। এইগুলো দেখুন ভালো করে, কতভাবে যে কোনো একটা রোগ, যে কোনো একটা রোগ দুভাবে মোকাবেলা করা যায়। আবার বলছি, যে কোনো একটা রোগ, পৃথিবীতে যত রোগ আছে, দুটো ভাবে তাকে মোকাবেলা করা যায়, মানে ফাইট করা যায় দুটো ভাবে। এক, রোগটা যখন হয় তখন তার চিকিৎসা করে রোগটাকে দূর করে দেওয়া বা রোগীকে ভালো করে দেওয়া, এটা একটা পদ্ধতি। এর নাম হচ্ছে ট্রিটমেন্ট অফ দি ডিজিজ। আর দু নম্বর হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন, টু ক্রিয়েট সাচ অ্যান এনভায়রনমেন্ট, আপনার সোসাইটিতে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন যে পার্টিকুলার কোনো রোগ ওই এনভায়রনমেন্টে তার অস্তিত্ব বজায় রাখতে পারল না। তাহলে একটা রোগ যদি সোসাইটিতে না থাকে তাহলে হবে কি করে আপনার? তাহলে হবে না আপনার রোগটা। তাহলে আপনি সোসাইটিতে ওই এনভায়রনমেন্টটা তৈরি করুন, শুধু সোসাইটিতে নয় আপনার শরীরেও ওই এনভায়রনমেন্ট তৈরি করুন যাতে পার্টিকুলার কোনো একটা রোগ আপনার শরীরকে আক্রমণ করতে না পারে। অ্যান্ড এটা হচ্ছে আর একটা পদ্ধতি টু ফাইট এগেনস্ট এ ডিজিজ। এর নাম হচ্ছে প্রিভেনশন অফ দি ডিজিজ। তাহলে দুটো পথ, একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দি ডিজিজ, আর একটা হচ্ছে প্রিভেনশন অফ দি ডিজিজ। নাম্বার 2, এই দুটোর মধ্যে কোনটা ভালো আপনারা ছোট্টবেলা থেকে শিখে এসেছেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং এক্ষেত্রেও সেটাই
অ্যাপ্লিকেবল, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বেশ, আমরা আসি এই 7টা পদ্ধতি, এই পদ্ধতিতে ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়। দেখুন 7টা পদ্ধতি। কত ক্যান্সার প্রিভেনশন করা যায়? ওপরে লেখা আছে 60 থেকে 65%। 100টা ক্যান্সারের মধ্যে 60 থেকে 65টা ক্যান্সারকে আমরা আটকাতে পারি আগে থেকে, বাকিগুলো পারি না, হবেই, আমরা আটকাতে পারি না। ওই যে বললাম 200 রকমের ক্যান্সার, তো আমরা 60 থেকে 65 রকমের ক্যান্সারকে আটকাতে পারি যাতে ভবিষ্যতে আমার কোনোদিন না হয় ক্যান্সার। আমরা করি না। কেন করি না? আমরা জানি না, সেই জন্য করি না। আর এইটা করবার জন্যই আমি গত 78 সাল থেকে এতগুলো লেকচার দিয়ে এসেছি, 1400-1500 লেকচার, যে মানুষ অন্তত কিছুটা ক্যান্সার অ্যাওয়ার হোক এবং ক্যান্সার থেকে মুক্তি কী করে পাওয়া যায় হোল লাইফ সেটা অন্তত শিখুক। আমি শেখাতে যাইনি, কিন্তু আমি খালি ধরিয়ে দিতে এসেছিলাম। বেশ, দেখুন 7টা পদ্ধতি: অকুপেশনাল ক্যান্সার, রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার, ইনফেকশন অ্যান্ড ক্যান্সার, হরমোন অ্যান্ড ক্যান্সার, টোব্যাকো অ্যান্ড ক্যান্সার, এক্সারসাইজ অ্যান্ড ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড ডায়েট অ্যান্ড ক্যান্সার। এই 7টা পদ্ধতি যদি আপনি সারা জীবন অ্যাপ্লাই করে চলেন আপনার লাইফে, আপনার জীবনের স্টাইল মানে লাইফস্টাইলটাকে এই 7টা পদ্ধতি নিয়ে চলেন, কী করে হবে ক্যান্সার আপনার? আপনি জেনে রাখুন, আপনার 60 থেকে 70% ক্যান্সারের রিস্ক এইখানে ছিল, এখানে হয়ে যাবে, বেস লাইনের কাছে চলে যাবে। এই পদ্ধতিগুলো আপনাকে বলবো, কিন্তু আজকে তো আমি এটা বলতে এসেছি। এইগুলো বলবো কি করে? প্রত্যেকটা 1 ঘন্টা করে বলতে হবে আমাকে, প্রত্যেকটা 1 ঘন্টা করে, মানে 7টা 7 ঘন্টা। তা মহারাজ রাজি হবেন কিনে যাই না। হোল নাইট আজকে চলবে, কালকে সকালে আমি বাড়ি যাবো, আপনারা সবাই শুনবেন, এখানে খাওয়া দাওয়া না। ঠিক আছে, বেশ, ঠিক আছে। আমি 1 ঘন্টা করে না বলে প্রত্যেকটা অন্তত বোঝানোর জন্য, আমি নিচেরটা আমি একটু ডিটেলস বলবো, বোঝানোর জন্য 1 মিনিট করে বলতে পারি, অন্তত একটা ছোঁয়া পাবেন আপনারা। 1 মিনিট। অকুপেশনাল ক্যান্সার, 1 মিনিট, 1 মিনিট পরে আমাকে থামিয়ে দেবেন। আলাদা পাওয়ার পয়েন্ট রয়েছে, যদি বলেন আপনি গুঁজে দিয়ে শুধু ওটা বলি 1 ঘন্টা, তা না। অকুপেশনাল ক্যান্সার, আপনি যে পেশায় আছেন ওই পেশাটাই আপনাকে ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করছে। আপনি তো কেঁপে উঠলেন, এই মরেছে। কেউ কেউ আছেন শিক্ষক, বলে আমি যে শিক্ষকতা করি এর থেকে ক্যান্সার হয়। কেউ কেউ বলবেন আমি তো কলম পিসি, এতে ক্যান্সার হয়। কেউ কেউ বলবেন আমি তো ফ্যাক্টরিতে কাজ করি, আমার ক্যান্সার হবে নাকি? ইয়েস, এত বলার জায়গা নেই, আমি একটা এক্সাম্পল দিয়ে ছেড়ে দেবো। এটা হচ্ছে, ধরুন যারা রঙের কারখানায় কাজ করে, একটা রং আছে তার নাম হচ্ছে অ্যানিলিন। এই রংটা যারা ম্যানুফ্যাকচার করে, শ্রমিক, এদের একটা ক্যান্সার হয় ওই রংটার জন্য। সেই ক্যান্সার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার ক্যান্সার, অর্থাৎ মূত্রথলিতে ক্যান্সার। এখানে মূত্রথলি এখানে থাকে তলপেটে, মূত্রথলিতে ক্যান্সার। তাহলে এখানে কার্সিনোজেনটা কে? ক্যান্সার উৎপাদক পদার্থটা কে? অ্যানিলিন ডাই, ওই রংটা। তাহলে চিনিয়ে দিলাম, একটা একটা করে চেনাবো। আপনি অ্যানিলিন ডায়ের কাছাকাছি যাবেন না। বেশ, আর বলবো না। রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার, রে থেকে ক্যান্সার হয়। প্রচুর রে আমাদের রের মধ্যে পড়তে হয়। তার মধ্যে অন্তত গোটা 5-6টা রে আছে যেগুলো নেচারে থাকতে পারে এবং নেচার থেকে পৃথিবীতে ঢুকতে পারে, আমাদের শরীরে লাগতে পারে। এই রেগুলো থেকে আমাদের ক্যান্সার হতে পারে। কি করব? চিনিয়ে দিচ্ছি, তাকে এড়িয়ে চলবেন। প্রথম রেটার নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সবাই জানেন অতিবেগুনি রশ্মি, যাকে আপনারা ইউভি রেডিয়েশন বলেন। দ্বিতীয় রেডিয়েশনের নাম হচ্ছে এক্স রেডিয়েশন, এক্স রে। তৃতীয়টার নাম হচ্ছে গামা রে। তারপর হচ্ছে ইলেকট্রনস রেজ। সমস্ত নিউক্লিয়ার রেজগুলোই হচ্ছে কার্সিনোজেন। তাহলে এগুলো চিনিয়ে দিলাম, কিভাবে করবেন ডিটেলস তো বলতে পারবো না এখন, বেশ সময় নেই। ইনফেকশন অ্যান্ড ক্যান্সার, কিছু কিছু ইনফেকশন, আপনাদের ইনফেকশন হলে জ্বর জ্বালা এটা ওটা হয়, সবাই জানেন। অনেক কিছু ইনফেকশন আছে যেগুলো আপনার শরীরে পরবর্তীকালে ক্যান্সার তৈরি করতে পারে। ভয় পেয়ে গেলেন সবাই, তাই নাকি? ইয়েস, দেখুন একটা ব্যাকটেরিয়া আছে, আমি বেশি উদাহরণ দেবো না। একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এইচ পাইলোরি। এটা ডাকনাম, পুরো নামটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি মুখ দিয়ে ঢোকে খাবার দাবারের সঙ্গে, স্টমাকে গিয়ে এবার মাল্টিপ্লাই করতে লাগলো। করতে 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 স্টমাকে আলসার, আলসারটা করতে 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 একদিন ক্যান্সার, স্টমাক ক্যান্সার।
তাহলে একটা ব্যাকটেরিয়া ভবিষ্যতে স্টমাক ক্যান্সার তৈরি করতে পারে। যিনি এটা আবিষ্কার করেছিলেন তিনি পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। বেশ, আর বলবো না। তারপরে হরমোন এবং ক্যান্সার। আমাদের শরীরে হরমোন থাকে অনেক। ছেলেদের আর মেয়েদের কমন হরমোন কিছু আছে, আবার ছেলেদের কিছু হরমোন আছে যা মেয়েদের নেই বললেই চলে, আবার মেয়েদের কিছু হরমোন আছে যা ছেলেদের নেই বললেই চলে। এই নেই বললেই চলে এই হরমোনগুলো হচ্ছে স্পেশাল হরমোন, বিশেষ হরমোন। এই হরমোনগুলোর নাম হচ্ছে সেক্স হরমোন। ছেলেদেরটা বলি আগে। ছেলেদের এই সেক্স হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন টেস্টিসে তৈরি হয়, তারপরে রক্তে ফক্তে যায়, রক্তে গিয়ে একটা ব্যক্তিকে সে পুরুষ করে তোলে, এরম এরম করে তোলে, দাড়ি গোঁফ তৈরি করে ফেলে, সেই টেস্টোস্টেরন। এই হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন একটা মানুষকে পুরুষ করে তোলে, ম্যাসকুলিনিটি তৈরি করে। সেই টেস্টোস্টেরন তারও তো একটা নর্মাল লেভেল আছে রক্তে। এই লেভেলটা যদি সবসময় বেশি থাকে রক্তে, এরকম করে চলছে, রক্তে বেশি থেকে টেস্টোস্টেরন চলছে চলছে চলছে, এটা যদি বেশিক্ষণ থেকেই যায়, বেশিক্ষণ মানে বেশি দিন, বেশি মাস, বেশি বছর, তাহলে আপনি জেনে রাখুন আপনি কিন্তু এগোচ্ছেন প্রস্টেট ক্যান্সারের দিকে। তাহলে মোর অ্যান্ড মোর টেস্টোস্টেরন, ইউ আর জাস্ট অ্যাপ্রোচিং টুয়ার্ডস প্রস্টেট ক্যান্সার। আর প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে ছেলেদের, মেয়েদের থাকে না, মেয়েরা বেঁচে গেছেন। সেই ছেলেদের যাদের টেস্টোস্টেরন সবসময় হাই লেভেলে থাকে তাদের ভবিষ্যতে প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে গেল। আর বলছি না, মেয়েদের সেক্স হরমোন, এটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটা আছে বলেই মেয়েরা মেয়েদের মতো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছে। আর এই ইস্ট্রোজেনটা আসে মেয়েদের প্রথম যেদিন মাসিক শুরু হয়, আমরা তাকে বলি মেনার্কি। তার আগে ইস্ট্রোজেন নেই। 12-13 বছর বয়সে মেনার্কি শুরু হলো, ইস্ট্রোজেন এসে গেল শরীরে। এটা চলতে লাগলো, একটু 19-20 বছর বয়স পর্যন্ত একটু বাড়লো, তারপরে একটা প্লেটু ধরতে 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 নেমে এলো 42-43 বছর, তখন মেনোপজ, তখন আবার ইস্ট্রোজেন চলে গেল প্রায়। এই যে ইস্ট্রোজেন থাকা শরীরে, এইটা যদি আরো উঁচু হয়ে যায় ব্লাড লেভেল, এই জায়গায় ইস্ট্রোজেন, প্রচুর ইস্ট্রোজেন, প্রচুর ইস্ট্রোজেন, বছরের পর বছর, আপনি জেনে রাখুন ওই মেয়েটি এগোচ্ছে ব্রেস্ট ক্যান্সারের দিকে। সুতরাং মোর অ্যান্ড মোর ইস্ট্রোজেন ইন ইউর বডি, ইউ আর জাস্ট হেডিং টুয়ার্ডস ব্রেস্ট ক্যান্সার। ওই জন্যে ইস্ট্রোজেনকে স্বাভাবিক জায়গায় রাখতে হবে। কি করে রাখবো ইস্ট্রোজেনকে স্বাভাবিক জায়গায়? কি করে রাখবো টেস্টোস্টেরনকে স্বাভাবিক জায়গায়? আমি যখন এই খাদ্যটা বলবো তখন আপনাদের বলবো। বেশ, হয়ে গেল টোব্যাকো অ্যান্ড ক্যান্সার। আমি বলবো না। তামাক থেকে যে ক্যান্সার হয় আজকে এস্টাবলিশড হয়ে গেছে, আমি আর এটা নিয়ে নতুন করে কিছু বলবো না। এক্সারসাইজ অ্যান্ড ক্যান্সার প্রিভেনশন, শরীর চর্চা। যত শরীর চর্চা আপনি করবেন, আপনি জেনে রাখুন আপনি কিন্তু অন্তত 14টা-15টা ক্যান্সার থেকে আপনি ঝুঁকি কমিয়ে নিয়েছেন। অনেক ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, অনেক ক্যান্সারের ঝুঁকি আপনি কমিয়ে ফেলেছেন যদি আপনি এক্সারসাইজটা চালিয়ে যান। এই এক্সারসাইজটা আপনি ছোটবেলা থেকে করবেন। আজকে তো আমরা করি না এক্সারসাইজ, বলতে তো বাধ্য হচ্ছি। আজকে আপনার আমার ছেলে মেয়েরা তারা ওই যে সকাল 9টা-10টার সময় বসলেন এরমভাবে ল্যাপটপের সামনে সেক্টর 5-এ, আর উঠছে সেই 1টা-1:30টার সময়, সামান্য আধ ঘন্টা খাওয়া দাওয়া করে আবার বসছে 1:30-2টোর সময়, আবার উঠছে রাত 8টার সময়। কোনো নড়াচড়া নেই, পায়ের নড়া নেই, হাত নড়া নেই, কিচ্ছু নড়ে না। তাই এরা কখন এক্সারসাইজ করবে? এরা আইদার এর সমস্যা হাঁটুর রোগে ভুগবে, ভবিষ্যতে হার্টের রোগে ভুগবে, অথবা ক্যান্সার হবে। সুতরাং গো অন এক্সারসাইজিং যখন যেটা পারবেন, বয়স অনুযায়ী করবেন, এটা করতেই হবে। কেউ জগিং করবেন, কেউ হাঁটবেন, কেউ সাঁতার কাটবেন, কেউ সাইকেল চালাবেন, কেউ দড়ি লাফাবেন, কেউ নাচবেন, নাচতে যাবেন। ছেলেমেয়েরা সবাই নাচে আজকে, নাচতে যাবেন, তাহলেই কিন্তু এটা বজায় থাকবে। বেশ, আসুন ডায়েট অ্যান্ড ক্যান্সার। এবার খাবার থেকে ক্যান্সারটা আমি মূল জায়গাটা এলাম, কিন্তু এটা বলা দরকার ছিল আপনাদের, একটু অ্যাওয়ার করা। খাবার থেকে ক্যান্সার দেখুন দুটো ভাগে ভাগ করতে পারি, ডায়েট কজিং ক্যান্সার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডায়েট প্রিভেন্টিং ক্যান্সার। প্রথমটা হচ্ছে ডায়েট কজিং ক্যান্সার। এর মানে হচ্ছে খাবার, যে সমস্ত খাবার খেলে ক্যান্সার হয়। এই মরেছে খাবার খেলে ক্যান্সার হয় কি রে ভাই? ইয়েস, আপনি এমন অনেক খাবার খাচ্ছেন যে ক্যান্সার ডেকে আনছেন আপনি। আমি সেগুলো দেখাবো আপনাদের, এটার জন্যই তো আজকে বলা।
আবার অনেক খাবার আছে, সবাই তো এরকম খারাপ নয়, অনেক খাবার আছে আপনি খেলে ক্যান্সারের ঝুঁকিটাই কমে যাবে, একদম কমতে থাকবে ঝুঁকি। আসুন প্রথমটা আমরা বলবো যে সমস্ত খাবার খেলে ক্যান্সার হতে পারে, ক্যান্সারের ঝুঁকি বাড়ে, সেটা আসুন আবার ছবি দেখাবো। এইটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, এই দেখুন বাঁদিকের নস্ট্রিলের ভেতরে এইটা এইদিকে আছে, 1/3, এই 1/3 থাকে এটা, বেশ বাঁদিকের 1/3। স্কিন ক্যান্সার দেখুন, এই যে স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার কেন হলো? ওই শুরুতে বলেছিলাম, আপনারা একটু একটু মাঝে মাঝে বলতে পারেন কেন হলো, একটু বলে দেবেন আমাকে। রে থেকে, রাইট, দিদিমণি বলেছেন, আমার ভালো লাগলো। আপনারাও বলবেন রে থেকে। এটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, দিনের পর দিন এক্সপোজার, মুখটা ফাঁকা থাকে, খোলা থাকে, ফর্সা মানুষদের বেশি হয়, তো এই জন্যে এর থেকে হয়েছে। সুতরাং এটার থেকে, এটা যতই দেখতে খারাপ লাগুক, এটা কিন্তু চিকিৎসা করলে অনেকটাই ভালো হয়ে যাবে। বেশ, আসুন পরেরটা দেখি আমরা, অস্টিওসার্কোমা। এই দেখুন বাঁদিকের শোল্ডার জয়েন্টে একটু ফুলে আছে, এটা হচ্ছে হাড়ের ক্যান্সার, ওপরের নামটা লেখা রয়েছে অস্টিওসার্কোমা। বাচ্চা ছেলে, একটা 15-16 বছর বয়সের ছেলে, মাধ্যমিক দেবার ঠিক আগে এটা ঘটেছিল, ছেলেটা মাধ্যমিক দিতে পারেনি, 6-8 মাসের মধ্যেই মারা যায়। যাই হোক, আমি এর সম্পর্কে ডিটেলস বলছি না। এইসব ক্যান্সার থেকে আমাদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই বলে আমরা চিৎকার করে আমরা আন্দোলন করতে পারি, ক্যান্সার থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আর এই মুক্তি চাইয়ের ছবিটা হচ্ছে এই ছবিটা, সমাজে এই ছবিটা এস্টাবলিশ করতে হবে। আর এই ছবিটা যেদিন এস্টাবলিশ করতে পারবেন, সেদিন আমরা বুঝবো যে আমরা ক্যান্সার মুক্ত পৃথিবী তৈরি করতে পেরেছি, যেখানে মা হাসবে, যেখানে বাচ্চা হাসবে, পুরো সমাজটাই হাসবে। এই হাসিটাই আমরা দেখতে চাই, এই জন্য আপনারা আজকে এসেছেন আমি জানি। বেশ, আসুন তারপরেরটা দেখি। এবার আসুন খাবার। আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্যাট, সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্যাট। আপনি যত ফ্যাট খাবেন, যত বেশি ফ্যাট খাবেন, আমরা লাইফে আপনার মূল লক্ষ্য হচ্ছে ফ্যাটি খাবার খাওয়া, ধরুন তত আপনি এগোচ্ছেন কোন কোন ক্যান্সারের দিকে। দেখুন, ক্যান্সার অফ কোলন, ক্যান্সার অফ কোলন, ক্যান্সার অফ রেকটাম, ক্যান্সার অফ ব্রেস্ট, ক্যান্সার অফ ইউটেরাস এবং ক্যান্সার অফ প্রস্টেট। এই 5টা ক্যান্সারের দিকে আপনি এগোচ্ছেন। আপনি ছেলে মেয়ে যাই হন না কেন, আপনি যতই ফ্যাট খাবার খাবেন, তত এই ক্যান্সারগুলো হচ্ছে। এই ক্যান্সারগুলো এখন ভারতবর্ষে অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ফ্যাট খাওয়া কমিয়ে দেওয়া, অ্যাভয়েড করা। ঠিক দিদিমণি বলে দিয়েছেন। কিন্তু একটা কথা, খাবার যখন পড়তে হয়, ছেলেমেয়েরা পরে ক্লাস 10, 11, 12-এ পড়ে, খাবার কি কি খাবার ওরা পড়েছে? ওরা পড়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এই তো পড়েছে ওরা। তাহলে ফ্যাট তো একটা খাবার, আপনি যদি বন্ধ করে দেন তাহলে তো নেতিয়ে পড়বেন। ফ্যাট গিভস এনার্জি, আপনি এনার্জি যে এরকম করছেন ফ্যাটের জন্য, ফ্যাট পুড়ছে এবং আপনি এনার্জি তৈরি করছেন। তাহলে আপনি যদি ফ্যাট একেবারে বন্ধ করে দেন, আপনি নেতিয়ে পড়ে যাবেন আপনি। সুতরাং এইটা যাতে না হয়, সেই জন্য ফ্যাট একটু খেতে হবে। ওই কারণে কতটা ফ্যাট খেতে হবে আপনি মানে অ্যাপ্রুভড কতটা বলে দিচ্ছি আপনাদের। প্রশ্নটা হচ্ছে কোন ফ্যাট খেলে এই ক্যান্সার হয়, এই প্রশ্ন নিশ্চয়ই আপনিই করবেন আমাকে প্রশ্নটা। এই ফ্যাটের নাম হচ্ছে, যে ফ্যাট রেড মিট থেকে আসে ওই ফ্যাট। এবার আপনি প্রশ্ন করবেন রেড মিটটা আবার কি? রেড মিট হচ্ছে মাটন, খাসি, ছাগল, পাঁঠা, তারপরে গরু, তারপরে শূকর, তারপরে হ্যাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে রেড মিট। এর মধ্যে একটু বাইরে আছে চিকেন, এটাকে হোয়াইট মিট বলে, বুঝছেন? রেড মিট থেকে যে ফ্যাট, অর্থাৎ আপনি যেই মাংস খাচ্ছেন তার সঙ্গে সব আপনার ফ্যাটও খাওয়া হয়ে যাচ্ছে। যতই আপনি ফ্যাটকে আলাদা করে ফেলে দিচ্ছেন, তা সত্ত্বেও প্রতিটি মাংসের খাঁজে খাঁজে ফ্যাটের সমস্ত ইয়েগুলো রয়ে গেছে, এগুলো আপনি খেতে বাধ্য হচ্ছেন। ফ্যাট আলাদা করা যায় না সেই ফ্যাট। এই ফ্যাট যত বেশি আপনি খাবেন, তত আপনার এই 5টা ক্যান্সারের সম্ভাবনা বেশি। ওই জন্য সায়েন্টিস্টরা যা বলেছে সেটা আমি বলে দিই। সায়েন্টিস্টরা বলেছেন মাসে 1 দিন রেড মিট খাওয়া চলবে। আবার নিন, আবার বলছি, মাসে 1 দিন যে যেটা পছন্দ করেন রেড মিট খাওয়া, কে মাটন পছন্দ করেন, যে যা পছন্দ করেন খান। আর মাসে 4 দিন চিকেন খাওয়া চলবে, মানে সপ্তাহে 1 দিন করে। এইটা মাংসের ক্ষেত্রে, ফ্যাট খাওয়ার ক্ষেত্রে ইয়ে করা, মানে অ্যাপ্রুভ করে দিয়েছে এটা।
এইটা করলে এই ক্যান্সারগুলোর ঝুঁকি এত বাড়বে না। বেশ, পরেরটা হচ্ছে লো ইনসিডেন্স অ্যামং দি বান্টু পিপল। এই যে 5খানা ক্যান্সার, অদ্ভুতভাবে পৃথিবীতে এমন একটা উপজাতি আছে, এই উপজাতির নাম হচ্ছে বান্টু। এদের এই ক্যান্সারগুলো নেই, আইদার রেয়ার অথবা নীল। তো ওরা তো মানুষ, ওরা তো ভিন গ্রহ থেকে আসেনি, এই পৃথিবীর মানুষ। ওরা থাকে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে, একেবারে আমাদের আন্দামানের জারোয়া, অঙ্গি, সেন্টিনেলিস যেমন, ঠিক ওরা তেমনি। আমি ছবি দেখাবো, শেষে আছে। তো ওদের এই ক্যান্সার নেই কেন? তো আমাদের জানতে ইচ্ছে করছে ওদের এই ক্যান্সার নেই কেন। ওরা যা যা করে, আমরা যদি তাই তাই করি, তাহলে নিশ্চিত আমাদের এই ক্যান্সারগুলো হবে না। দেখুন ওরা কি করে, আমি শেষকালে বলবো আপনাদের। বেশ, আজ যাচ্ছি না, পরের স্লাইডটাই চলে যাচ্ছি আমি। এগুলো ছবি, প্রস্টেট ক্যান্সারের ছবি। আসুন, খাবার। এখনো রয়েছি আমরা কোন কোন খাবার খেলে ক্যান্সার হয়। নাইট্রেট, সংরক্ষিত খাবার। আপনারা খাবারকে সংরক্ষণ করতে বাধ্য হন, আগেকার দিনের মতো তো নয়, রোজ রান্না হয় না এখন। আগেকার দিনে আমার মাকে আমি দেখেছি, সকালবেলা রান্না করতে বসেছে উনুন জ্বলিয়ে, সেই কয়লার উনুন জ্বালিয়ে রান্না করতে বসেছে। বাবা বাজার গেছেন, সবাই এসেছি, বাজার নিয়ে এসে তিনি রান্না করলেন, হয়ে গেল, খাবার হয়ে গেল। কেউ স্কুল গেল, কেউ অফিস গেল। বিকেলবেলা আবার বসেছে মা রান্না করতে, আবার উনুন ধরিয়েছে। অর্থাৎ সর্বদাই টাটকা খাবার খাচ্ছি, রাখার প্রশ্ন নেই। ফ্রিজ তো ছিলই না, তো আকাশ কুসুম ফ্রিজ। এখন তা তো হয় না। এখন আপনি আজকে রাঁধবেন এতটা, ওইটা 5 দিন ধরে খাবেন। আপনি রেখে দেবেন, কোথায় রাখছেন? আপনি রেফ্রিজারেটরে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছেন, বার করছেন, আর খানিকটা নিচ্ছেন, যেটুকু খাবেন নিয়ে গিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছেন, রাঁধছেন, খাচ্ছেন, আবার বাকিটা ঢুকিয়ে দিচ্ছেন। এই তো চলছে এখন। কিন্তু যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এইভাবে ফ্রিজের খাবার খেলে ক্যান্সার হয় না, এটা বলা আমার। ফ্রিজের খাবার খেলে 7 দিন, 10 দিন, 15 দিন যাই রাখুন না কেন, ক্যান্সার হয় না। এটা প্রথম আমি ক্লিয়ার করলাম। দ্বিতীয়টা হচ্ছে, যত বেশি রাখবেন খাবারটা না, সুস্বাদু বা প্যালেটেবিলিটি একদম নষ্ট হয়ে যাবে। যত দিন যাবে তত নষ্ট হয়ে যাবে, আর ভালো লাগবে না। 5 দিন পরে খাবার আর ভালো লাগবে না, আপনি ফেলে দিতে বাধ্য হবেন, যতই আপনি সংরক্ষণ করে রাখুন। এই কারণে সংরক্ষক এসেছে, প্রিজারভেটিভস। সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এই যে সোডিয়াম নাইট্রেট অথবা পটাশিয়াম নাইট্রেট কেমিক্যাল। আপনি রাঁধলেন, ধরুন চিলি চিকেন রেঁধেছেন, 1 বাটি চিলি চিকেন রেঁধেছেন, চিলি চিকেনে আপনি 1 চামচ দিয়ে দিলেন সোডিয়াম নাইট্রেট পাউডার, দিয়ে আপনি গুলিয়ে দিলেন, রেখে দিন এই টেবিলে, চাপা দিয়ে দিন। আপনি জেনে রাখুন ওইটা 5 দিন 7 দিন নিশ্চিত টাটকা। আপনি 7 দিন পরে যখন ওকে বার করবেন, বার করে রাঁধবেন মাইক্রোওভেনে, আপনি জেনে রাখুন যে সেইখানে যে পেলেন, যেটা খেলেন, মনে হবে 15 মিনিট আগে রেঁধেছেন 7 দিনের খাবার। এই কারণে সোডিয়াম নাইট্রেট ভীষণ পপুলার। কিন্তু আপনি যদি সোডিয়াম নাইট্রেট মেশানো খাবার দিনের পর দিন খান, তা আপনি জেনে রাখুন আপনার ক্যান্সার অফ স্টমাক হতে পারে। খাবেন? খাবেন না। এবার আপনি বলবেন, দূর মশাই, আমরা তো খাই না সব, এই প্রথম শুনলাম সোডিয়াম নাইট্রেট, আমরা তো সব ফ্রিজে রেখে খাই। আপনি শিওর আপনি খান না? আপনি কিন্তু খান। এই জন্যই বলা আমার, বাজার থেকে যে সমস্ত প্যাকেজ করা খাবার আসে, আপনি জেনে রাখুন সেখানে এইসব থাকে, সোডিয়াম নাইট্রেট ইত্যাদি। শুধু তাই নয়, আপনি হোটেলে খেতে যান, কিছু কিছু হোটেল আছে যারা, সব হোটেল নয়, কিছু কিছু হোটেল আছে যারা সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দেয় আগের দিনে রাত্রে যে খাবার পড়ে আছে তাতে, পরের দিন আপনাকে খাওয়াবে সেটা। সুতরাং খাচ্ছেন আপনি, তবে মাঝে মাঝে খেলে তাতে ক্যান্সার হবে না, দিনের পর দিন খেলে ক্যান্সার হতে পারে। আপনারা, আমরা রেসিডেন্সিয়াল মানুষ, আমরা এত খাই না এরকম কেমিক্যাল দেওয়া খান। কিন্তু আমাকে আর আপনাকে নিয়ে তো এই সমাজটা নয়, এই সমাজটায় রয়েছে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার। ওরা কিন্তু এখানে এসে কিন্তু রান্না করে খায় না বেশিরভাগ, তারা ওই হোটেলগুলোতে খায় যেখানে সোডিয়াম নাইট্রেট মেশানো হয়। বেশ, আসুন, পিনাট প্ল্যান্ট আপনারা খান মাঝে মাঝে। শুকনো খাবার মানে শুকনো ফল অথবা শুকনো ফুড,
মানে ড্রাই ফ্রুটস অথবা ড্রাই ফুডস এগুলো খান। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝে যাবেন। ধরুন ভুট্টা শুকনো, ধরুন ওই যে বাদাম এগুলো শুকনো, দেখবেন আপনি বয়ামে রেখে দিয়েছেন বাদাম, সেখানে ছাতা পড়ে গেছে, দেখবেন এই ছাতার রংটা খানিকটা গ্রেইশ কালার অথবা ব্রাউনিশ কালার। এই ছাতার একটা নাম আছে, দেখুন লেখা আছে অ্যাসপারগিলাস ফ্লেভাস হচ্ছে ছাতাটার নাম। এই যে অ্যাসপারগিলাস ফ্লেভাস ছাতাটার নাম। আর এই ছাতাটার মধ্যে মানে ফাঙ্গাসটার মধ্যে একটা কার্সিনোজেন ক্যান্সার উৎপাদক পদার্থ আছে, তার নাম সেটাও লেখা আছে ওখানে, আফলাটক্সিন। আর এইটা যদি দিনের পর দিন ছাতা পড়া খাবার আপনি খান, তাহলে একটা দিন আসবে যখন আপনার লিভারে ক্যান্সার হতে পারে। এই জন্য আমার রিকোয়েস্ট, আপনারা ছাতা পড়া খাবার খাবেন না। বেশ, পরেরটা দেখুন, মাশরুম। মাশরুম তো সবাই খাই আমরা, মাংসের মতো খেতে, রান্না করলে দারুণ। কিন্তু বেশিরভাগ মাশরুম জানেন অ্যান্টি ক্যান্সার, মানে খেলে ক্যান্সার থেকে মুক্তি, ক্যান্সারের ঝুঁকি কমে। কিন্তু সায়েন্টিস্টরা তারা সব মাশরুম নিয়ে পরীক্ষা শুরু করলো। করতে করতে 2007 সালে তারা অন্তত একখানা মাশরুম দেখতে পেল যার মধ্যে একটা ক্যান্সার উৎপাদক পদার্থ আছে। হয়েছে, এই ক্যান্সার উৎপাদক পদার্থের নামটা আমি ওখানে লেখা রয়েছে, অত জানার দরকার নেই। কিন্তু এইটা যদি দিনের পর দিন খান, তাহলে ঠোঁট থেকে রেকটাম পর্যন্ত যে কোনো জায়গায় আপনার ক্যান্সার হতে পারে ভবিষ্যতে। সেই মাশরুমটার নাম হচ্ছে জাইরোমিত্রা এসকুলেন্টা। এখানে লেখা আছে জাইরোমিত্রা এসকুলেন্টা। এই মাশরুমটা আপনি খাবেন না। এইটা হচ্ছে কথা। আমি এইটা চাইছিলাম যে একটুখানি একটু মাঝে মাঝে একটু কথা বলুন, তাহলে আমি বুঝবো যে এখানে আমার সামনে কথা বলার মানুষেরা বসে আছেন। হ্যাঁ, রাইট। কিভাবে চিনবেন? তাহলে এটা প্রশ্ন উঠেছে, আমি ছবি দেখাবো, ছবি দেখলে চিনবেন। হ্যাঁ, কেন যেখানে মাশরুম পাওয়া যায় সেখানে যদি গিয়ে আপনি বলেন, দাদা মাশরুম একটা দিন, এটা দিন, এটা দিন, আচ্ছা দাদা জাইরোমিত্রা এসকুলেন্টা এখানে আছে, তো তো আপনাকে মারতে তাড়া করবে, জানেন সবাই। তো সেই জন্য আপনাকে চিনিয়ে দিচ্ছি আমি, দেখুন ছবি দেখাবো। এটা গেল কিছু কিছু খাবার যেখানে আমি প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছি। এবার আসুন অ্যাডিটিভ, সংরক্ষক হিসেবে, এই সংযোজক হিসেবে আমরা কিছু জিনিস মেশাই খাবারে। যেমন ধরুন রং মেশাই, মশলা মেশাই খাবারে, না ভালো হয় না খাবার। তো রংটা আগে বলি, মশলা ফসলা সবগুলো বলছি না। রংটা মেটানিলিওলো আমরা মেশাই খাবারকে হলদে রং করার জন্য। এখানে তারপর আরো আছে মেটানিলিওলো, ম্যানাসাইড, গ্রিন আয়রন অক্সাইড, লেড ব্রোমেট, আরো আছে, আমি 3-4টে লিখে এনেছি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কার্সিনোজেন, খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কারণ ঢুকছে তো শরীরে। আমি বলে দিচ্ছি প্রথমে মেটানিলিওলো বলি, হলদে রং। মেটানিলিওলো মেশানো হয় বিরিয়ানিতে, আপনি খাচ্ছেন। মেটানিলিওলো মেশানো হয় জিলিপিতে, আপনি খাচ্ছেন। মেটানিলিওলো মেশানো হয় অমৃতিতে, আপনি খাচ্ছেন। মেটানিলিওলো মেশানো হয় বাইরের ঘুগনিতে, আপনি খাচ্ছেন হলদে করার জন্য। মেটানিলিওলো মেশানো হয় হলদে রসগোল্লা, কি নাম, কমলাভোগ, আপনি খাচ্ছেন। শুধু তাই নয়, মেটানিলিওলো সরাসরি বাজার থেকে আপনার রান্নাঘরে ঢুকে গেছে হলুদের প্যাকেটে। হলুদের প্যাকেট বাজার থেকে এনে আনছেন, সেই হলুদের প্যাকেটে মেটানিলিওলো মিশিয়ে দিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করছে, আপনাকে মেটানিলিওলো খাচ্ছেন দিনের পর দিন। তো ক্যান্সার তো আমার আপনারই হবে, আমরা তো হলুদ তো খেতে বাধ্য। দাও ফিরেছে অরণ্য যদি বলি, আমরা পারবো বাজার থেকে শুকনো হলুদ এনে সেই শিলনোড়াতে মেরে মেরে আমার মা ঠাকুমার মতো গোল 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 তৈরি করা? পারবো না। ওটা যদি পারতেন তাহলে এই ক্যান্সারগুলো আর হতো না। ক্যান্সার এইভাবে লাইফস্টাইলের জন্য বেড়ে গেছে। বেশ, এবার আসুন, এটা নিয়ে হয়ে গেছে মনোসোডিয়াম গ্লুটামেট, একদম নিচে মনোসোডিয়াম গ্লুটামেট, যার নাম হচ্ছে, পপুলার নাম হচ্ছে আজিনোমোটো। আজিনোমোটোকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে ওরে তোরা আজিনোমোটো খাওয়াটা একটু কমা। কেন? আজিনোমোটো মাঝে মাঝে কার্সিনোজেনের মতো ব্যবহার করছে আর কি, প্রকাশ করছে নিজেকে।
আমরা কমাচ্ছি না, আমরা খেয়েই যাচ্ছি আজিনোমোটো রাস্তাঘাটে এখানে ওখানে সর্বত্র। তাহলে আমি আপনাদের কাছে দ্বিতীয় রিকোয়েস্ট করব যে এখন থেকে আজিনোমোটো খাওয়াটা একটু কমান, খান, কোনো আপত্তি নেই, কমান। সম্ভবত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2030 সালে বলে দেবে আজিনোমোটো ইজ ক্যান্সার, কার্সিনোজেন অর নট, ততদিনে যা ক্ষতি আবার হয়ে যাবে। ওই জন্য এখন থেকেই একটু কমান। বেশ, আর এদিকে যাবো না, অনেকটা সময় যাচ্ছে, আমি জানি না, অত সময় তো পাচ্ছি না আমি। এই ছবি দেখাবো না, এই ছবিটা আসুন। এই হচ্ছে চিলি চিকেন, মেশানো আছে সোডিয়াম নাইট্রেট, ওই যে একদম টাটকা। এই হচ্ছে ভুট্টা, ভুট্টা যেখানে ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাস থেকে লিভার ক্যান্সার। এই হচ্ছে সেই মাশরুম, জাইরোমিত্রা স্কুলেন্টা, দেখে রাখুন। আমি এই নিয়ে প্রায় 20-25 বছর ধরে ছোটাছুটি করেছি, গবেষণা করেছি প্রচুর। এইটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, এটা আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। সে বর্ধমান ফর্ধমান সব জায়গায় ঘুরেছি আমি, ধুলাগড় ফুলাগড় সব জায়গায়, কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আজিনোমোটো, আর এই হচ্ছে মেটানিডিওলো মেশানো রসগোল্লা। বেশ, আসুন, এগুলো দরকার নেই, আমি খুব রিলেভেন্ট জায়গাগুলো বলবো, সময় হাতে কম। এটা ক্যান্সার, আর একটা ক্যান্সারের ছবি আমি বলেছি মাঝে মাঝে দেখাবো। এটা আর একটা ক্যান্সারের ছবি, লাং ক্যান্সার। এটা হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা, এটা হচ্ছে ইউটেরাস, এটা ভেজায় না, এইটা হচ্ছে টিউব, এই দুটো হচ্ছে ওভারি। এই যে জায়গাটা ইউটেরাসের, এই জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স। আর এইখানেই ভারতবর্ষের মহিলাদের সবচেয়ে বেশি ক্যান্সার হয় এখনো পর্যন্ত। সবচেয়ে বেশি ক্যান্সার ইউটেরাইন সার্ভিক্সে ভারতবর্ষের মহিলাদের। আর সেটা সহ্য হলো না আমাদের ভারতীয় মহিলাদের। তিনি বললেন ও কেন যাবে 1 নম্বরে, বলে ওর প্রতিদ্বন্দ্বী চলে এলো, তার নাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সে বললো আমি যাবো 1 নম্বরে। 50 বছর আগে ব্রেস্ট ক্যান্সার এইখানে ছিল, আর এই সার্ভাইকাল ক্যান্সার এখানে ছিল। আর এই 50 বছরে সার্ভাইকাল ক্যান্সার ওখানেই রয়ে গেছে। ব্রেস্ট ক্যান্সার উঠতে 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 আমরা বাড়িছি, এটা উঠতে 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 এখানে চলে এসছে। ভারতবর্ষের এমন এমন স্টেট আছে যেখানে ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর, সার্ভাইকাল ক্যান্সার 2 নম্বর। আর কিছু কিছু জায়গা আছে সার্ভাইকাল ক্যান্সার 1 নম্বরে আর ব্রেস্ট ক্যান্সার 2 নম্বরে। এই দুজনে মিলে লড়াই চলছে। বেশ, এটা খুব ক্ষতিকর এইটা, কারণ আমরাই বাড়িয়ে দিচ্ছি একে। বেশ, আসুন পরেরটা দেখুন। সল্ট, নুন। নুন, যে নুন আমরা খাই, রান্নাতে খাই, নুন তো দরকার। নুন ছাড়া কেউ বাঁচে না, এটা সবাই জানি। চিনি ছাড়া বাঁচে, কিন্তু নুন ছাড়া বাঁচে না। নুন খেতেই হবে। সোডিয়াম ক্লোরাইড আমাদের যে নুনটা, বেশ, সেই নুন মাঝে মাঝে বিভীষণ হয়ে যায়, ঘরশত্রু বিভীষণ। কেন? সেই নুনই কার্সিনোজেন হয়ে যাচ্ছে। এই মরেছে, কখন কার্সিনোজেন হয় রে ভাই? ও তো খেতেই হবে আমাকে। ইয়েস, আপনি বেশি যদি নুন খান তাহলে সে তখন কার্সিনোজেন হয়ে গেল। যত বেশি আপনি নুন খাবেন তত আপনি এগোচ্ছেন খাদ্যনালীর ক্যান্সার, যাকে ইসোফেজিয়াল ক্যান্সার বলে, আর পাকস্থলীর ক্যান্সার। এই জন্য আমার 3 নম্বর রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনি অতিরিক্ত নুন খাবেন না। যতই নর্মাল থাকুন আপনি অতিরিক্ত নুন খাবেন না, যদি না ডাক্তারবাবু বলে থাকেন খেতে, খাবেন না। বেশ, আপনি তরকারি ফরকারিতে যে নুন দিচ্ছেন ওটাই আপনার যথেষ্ট। আমি ওই জন্য বলছি অতিরিক্ত নুন আলাদা করে না। একদিন যদি আপনার ইচ্ছে হলো লুকিয়ে লুকিয়ে একটু কাঁচা মিঠে আম খাবেন, নুনটা খেতেই হবে, সেটা খান, কিন্তু ওইটা থেকে ক্যান্সার হবে না। কেন? ওটা তো হয়তো মাসে 1 দিন বা 2 মাসে 1 দিন খাচ্ছেন, তাতে কিন্তু ক্যান্সার হবে না। বেশ, পরেরটা আসি আমরা। ভাজা, এখনো শেষ করতে পারিনি আমি, খালি কি খাবো না। ভাজা, স্মোকড ফুড। ভাজা দুভাবে হতে পারে। একটা হচ্ছে তেলে ভাজা, তেলেতে আপনি দিয়ে দিলেন মাছ দিন, মাংস দিন, যাই দিন, তেলে দিয়ে ভাজলেন। আর একটা হতে পারে যে আপনি ভাজার যে বস্তুটা অর্থাৎ মাছ হোক, মাংস হোক, কি বলে চিকেন হোক, যাই হোক, তাতে আপনি হলুদ ফলুদ নুন টুন মাখিয়ে করে টরে দিয়ে শিকেতে লাগিয়ে আপনি আগুনে ঝলসালেন। এখানে আগুনের শিখা উঠছে, আপনি ঝলসাচ্ছেন, তন্দুরি করেছেন, এটাও ভাবে করা যেতে পারে। যাই করুন না কেন, আপনি ভাজার বস্তুটাকে, সেটা মাছ হোক, মাংস হোক, সেটা চিকেন হোক, সেটা আলু হোক, সেটা যাই হোক না কেন, আপনি কখনো এই অবস্থায় নিয়ে যাবেন না, মানে কালো করে দেবেন না।
অর্থাৎ দেখবেন যে কালো কোনো আস্তরণ পড়ে যাচ্ছে কিনা বিষয়টার ওপরে, মাংসের ওপর, মাছের ওপর। এই দেখুন না, কালো আস্তরণ পড়ে গেছে চিকেনের ওপরে। এই দেখুন না, চিপসের, আলু চিপসের ওপর কালো হয়ে গেছে। এইটা করতে দেবেন না। কেন জানেন? এই যে কালো করলেন ভাজতে ভাজতে, এই কালো আস্তরণের উপরে অন্তত 5 থেকে 7খানা কার্সিনোজেন তৈরি হয়ে গেছে। আপনি খাচ্ছেন, কালো অবস্থায় যাবেন না। রেকমেন্ডেড খাবার এইটা, এইটা, এই দুটো হচ্ছে ভাজার শেষ অবস্থা। এই ভাজা অবস্থায় আপনি খেতে পারেন, কিন্তু বেশি ভাজতে যাবেন না। আসুন পরেরটা দেখি। আমি তাড়াতাড়ি করছি যাতে সবগুলো বলতে পারি। পান, দোক্তা, খৈনি, জর্দা। পান, দোক্তা, খৈনি, জর্দা, পান মশলা, গুড়াকু, গুষ্টির পিণ্ডি প্রচুর আছে। আর এইগুলো সবগুলোই হচ্ছে কার্সিনোজেন। কোনোটার কোনো ভালো উপকার নেই। একমাত্র এদের মধ্যে পানের কিছু উপকার আছে, কিন্তু ওখানে কালপ্রিটটা হচ্ছে সুপুরি। পানের সঙ্গে যে সুপুরি দেন, খয়ের এবং চুন, এইগুলো হচ্ছে শয়তান, পানটা নয়। পানের অনেক ঔষধি গুণ আছে, ওই জন্য পানটা শুধু পান খান, একটু মৌরি টৌরি দিয়ে পান খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো সবই হচ্ছে কার্সিনোজেন। তবে এখানে এনেছি কেন আমি খাদ্যের মধ্যে, কেননা আমরা বলি পান খাই, আমরা বলি দোক্তা খাই, আমরা বলি জর্দা খাই, তো খাই হয়ে গেছে তো ওগুলো। ওই জন্য খাই 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 করো কেন, এসে বসো আহারের মধ্যে আমি এখানে এনে দিচ্ছি আপনাদের। বেশ, পরেরটা আসুন। এই দেখুন, ওইসব গুষ্টির পিণ্ডিগুলো খেয়েছে বলে জিভেতে, এই বাঁদিকে জিভেতে একটা আলসার। আলসার শুধু নয়, এটা ক্যান্সার। বেশ, ওই জন্যই হয়েছে। আরও আছে ছবি, আমি দেখাবো আপনাদের যদি সবগুলো দেখা। এই দেখুন, গালের ভেতরে, এই ডান দিকের গালের এই ভেতর দিকে এই দেখুন একটা আলসার হয়েছে। এটা টেনে ধরেছি গালটা, আলসার হয়েছে। এটা হচ্ছে ওই কি বলে চিক আলসার, চিক ক্যান্সার। ওই একই কারণে হয়েছে, যে কারণটা আগে বললাম আপনাদের। বেশ, দরকার নেই এটা। এবার আসুন কি কি খাবার, তাড়াতাড়ি করেছি। এতক্ষণ বললাম কি কি খাবার খাবো না, এবার আমি বলবো কি কি খাবার খাবো যাতে ক্যান্সার না হয়। হ্যাঁ, কিছু খাবার আছে তো, অবশ্যই অবশিষ্ট কিছু আছে, এখনো যা খাচ্ছি সবই ক্যান্সার হয়ে যাচ্ছে। এবারে কিছু অবশিষ্ট আছে যেগুলো খেলে ভবিষ্যতে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে, সেই খাবারে চলে আসুন। প্রথম খাবারটার নাম হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি সমস্ত খাবার, সমস্ত ফল মূল শাক সবজি যাই বলুন না কেন, যাদের মধ্যে ভিটামিন সি আছে, এগুলো আপনারা ভালোবাসতে শিখুন। আর যার কাছে প্রেম নিবেদন করুন না কেন, ভিটামিন সি ওয়ালা খাবারের কাছে প্রেম নিবেদন করতেই হবে, কারণ অত্যন্ত শক্তিশালী ভিটামিন সি অ্যান্টি ক্যান্সার। আর কোথায় আছে সব জানেন, এক্ষুনি বললে এক্ষুনি সব ইয়েতে কি বলে, মোবাইলে খুঁজে বের করুন, গুগলে হুড় করে এসে যাবে ভিটামিন সি কোথায় পাওয়া যায়। তা আমি 2-3টে নাম বলে দিচ্ছি। সমস্ত লেবু, আমলকি, কাঁচা লঙ্কা, টমেটো, আম, কাঁঠাল, আনারস, এই সমস্ত। এমনকি যেটা ওখানে নাও লেখা থাকতে পারে, সেটা হচ্ছে শশা। শশার মধ্যে একটা এইরকম সাইজের শশার মধ্যে 25% ভিটামিন সি আছে, আর ওটা তো 12 মাসই পাওয়া যায়। শশা খান, শশা তো অনেক রোগেতেও একটা খাবার, ফল আর কি, ওটা খান, খেলে আপনি ভিটামিন সিটা পাবেন। আর বলবো না, এবার পরেরটা দিক। হ্যাঁ বাবা, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, আলুতেও থাকে, খুব কম। যেগুলো কম কম থাকে সেগুলো নিচে দিয়ে রেখেছে। এখানে অবশ্য পেয়ারাতে প্রচুর থাকে ভিটামিন সি, আলুতেও কিন্তু থাকে ভিটামিন সি। বেশ, পরেরটা আসুন। এই ভিটামিন সি, বেশ আর যাবো না। এবার আসুন ভিটামিন এ। এই হচ্ছে ভিটামিন এ। সমস্ত ফলমূল যেগুলোতে ভিটামিন এ আছে, সবগুলোই হচ্ছে অ্যান্টি ক্যান্সার। আপনাকে খেতে হবে। অনেক কিছু পাবেন আপনার গুগলে, আমি দুটোর নাম করব। একটা হচ্ছে গাজর, ক্যারট, আর একটা হচ্ছে পামকিন, কুমড়ো। গাজর আর কুমড়ো, এই দুটোতে ভিটামিন এ প্রচুর আছে। আপনি খান, যেমন খুশি রান্না করে খান, দেখবেন এগুলো মাঝে মাঝে লোকে কাঁচাই খেয়ে নেয়। কাঁচা খেলে কোনো অসুবিধা হয় না বলে কাঁচাও খেয়ে নেয়। এমনভাবে তৈরি করেছে নেচার যে যে সমস্ত ভিটামিনগুলোকে অত্যন্ত জরুরি সেগুলো কাঁচা খাওয়া যায়। দেখুন না, আপনি হিসেব করে দেখবেন একদিন বাড়িতে বসে বসে। তো ভিটামিন এ দুখানা বললাম। কিসে? হ্যাঁ হ্যাঁ, মাংসের লিভার, মানে মেটে যাকে বলে। বেশ, আপনি ইয়ে তুলে নিন না, এইটা আপনি মোবাইলে ছবি করে নিন, তাহলেই কাজটা হয়ে যাবে আপনার।
আসুন ভিটামিন এ হয়ে গেল, সবগুলো বলছি না আমি, কেন আমার সময় অত্যন্ত এখানে কম। এ হচ্ছে ভিটামিন ই। থার্ড অ্যান্টি ক্যান্সার ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ই। ডিমে আছে, দুধে আছে, লিফি গ্রিন ভেজিটেবল, মানে ধরুন সবুজ শাকসবজিতে প্রচুর আছে এগুলো। আর আমি বলছি না, বাকিটা গুগলে দেখে নেবেন কোথায় কোথায় থাকে। আচ্ছা, এবার আসেন, এই হচ্ছে ভিটামিন এ। এবার আসুন মিনারেল, খনিজ। খনিজ অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার, খেতেই হবে। সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার অ্যান্ড জিঙ্ক, এই সবগুলি বেশিরভাগই পাওয়া যায় আমাদের শাকসবজি এবং খাদ্যবস্তুতে পাওয়া যায়। এর মধ্যে সেলেনিয়াম হচ্ছে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যান্টি ক্যান্সার এজেন্ট, মানে সেলেনিয়ামটা আর কি স্ট্রংগেস্ট, মানে মিনারেলদের মধ্যে স্ট্রংগেস্ট। সেলেনিয়াম দরকার, কিন্তু আপনার ঘাটতি হয় না সেলেনিয়াম, আপনি ঠিক পেয়ে যান। কেন? আইদার আপনি ভাত খান, আপনি পেয়ে যাচ্ছেন, অথবা আপনি রুটি খান, আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু এই মেটেতে থাকে, আর সি ফিশ তাতে থাকে একটু, মাঝে মাঝে খাবেন, অথবা পম্পলেট মাছ টাছগুলো একটু খাবেন, তাহলে কিন্তু সেলেনিয়াম পাবেন। না, এটা হচ্ছে মেটে, যে কোনো মাংসের মেটে, সে আপনি মাটনেই পান অথবা চিকেনেই পান, একটু মেটেটা মাঝে মাঝে খাবেন, যখন খাবেন আর কি। এবার আসি এর ঠিক পরেই, এইটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম খেতেই হবে। ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? দুধ, দুধে পাওয়া যায়। আচ্ছা, তিলতেও পাওয়া যায়, জানেন? ও মাঝে মাঝে তিলের নাড়ু এনে খেয়ে নিতে পারেন, আপত্তি নেই। কলাতেও আছে, বেশ বেশ। কিন্তু সবচেয়ে বেশি রিচ কোথায়? এমনকি দইতে আছে, ছানাতে আছে, কিন্তু রিচ সোর্স অফ ক্যালসিয়াম বিনা পয়সায়, একদম বিনা পয়সায় দেবো আপনাকে, কোনো পয়সা নেবো না আমি। রিচ, এগুলো চেয়েও রিচ। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা আমি বলে দিচ্ছি, সময় নষ্ট করবো না। রিচ ক্যালসিয়াম সোর্স হচ্ছে মাছের কাঁটা। বিনা পয়সা দিলাম, কেন? মাছের কাঁটা আপনি ফেলে দেন, আপনি খান না মাছের কাঁটা, মাছটা খেয়ে ফেলে দেন, ওইটা যদি খান বিনা পয়সা পেয়ে গেলেন। মাছের কাঁটা যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনি এত ক্যালসিয়াম পাবেন, এগুলো হেরে যাবে। এই কারণে আমি বলবো, আমার 5 নম্বর আবেদন আপনাদের কাছে, এবার থেকে মাছের কাঁটা খাওয়া শুরু করুন। আপনি বলবেন খেতে পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের খাওয়া শিখিয়ে দিচ্ছি কিভাবে খাবেন। সপ্তাহে 7 দিন, 4 দিন আপনি খাবেন বড় মাছ, কাতলা ফাতলা যা পারেন খান, আর সপ্তাহে 3 দিন খাবেন ছোট মাছ, পুঁটি মাছ, মরলা মাছ, ফ্যাসা মাছ, তপসে মাছ, আমুদিনী মাছ, আর এইসব যে ছোট ছোট মাছগুলো রয়েছে, এই মাছগুলো খান। এই মাছগুলোর কাঁটা আপনি বাঁচতে পারবেন না, আপনি বাধ্য হবেন কাঁটা সমেত খেতে, সেটাই সাপে বর হবে আপনার। ক্যালসিয়াম আপনি পাবেন প্রচুর পরিমাণে। এইটা অভ্যেস করে ফেলুন, তাহলে কিন্তু অনেক ক্যান্সার থেকে আপনি মুক্তি পাবেন। বেশ, আসুন পরেরটা, আমি একটু তাড়াহুড়ো করছি। এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। দেখুন, এখানে তিনটে শাকসবজি রয়েছে, একটা হচ্ছে টমেটো, একটা হচ্ছে রসুন, আর একটা হচ্ছে পেঁয়াজ। প্রথমে টমেটো বলি। টমেটো, আপনি লাল টমেটো খান। লাল টমেটো খেলে, লাল টমেটোর মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট ঢোকানো আছে, নেচার দিয়ে দিয়েছে। আর সেই অ্যান্টি ক্যান্সার এজেন্টটার নাম হচ্ছে লাইকোপিন, LYCOPENE, লাইকোপিন। আর এই লাইকোপিনের রং হচ্ছে লাল, সেই জন্য টমেটোর রং লাল। তার মানে সমস্ত লাল টমেটোতে অ্যান্টি ক্যান্সার এজেন্ট আছে, লাইকোপিন। খেলে কি হবে? আপনি যদি টমেটো খেতে থাকেন, একদিন অন্তর খান, পারলে রোজ খেলেও কোনো অসুবিধা নেই, তাহলে ছেলেরা বাঁচবে প্রস্টেট ক্যান্সার থেকে, আর মেয়েরা বাঁচবে ওভারির ক্যান্সার থেকে। তাহলে একটা পথ দেখিয়ে দিলাম আপনাকে প্রিভেনশনের, যে লাল টমেটো খান, ছেলেদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমবে, মেয়েদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমবে। খান, রোজ খান, অথবা একদিন অন্তর খান, বা সপ্তাহে 4 দিন খান।
আমাকে এই প্রশ্নটা শেষে একবার করবেন গো, আমি বলবো, নিশ্চিত বলবো। আমি জানি ইউরিক অ্যাসিডের কথা বলছেন, এর শেষে বলবেন গো। আমি এটা সেরে নিই, বলে নিই কি মাস্টারমশাই, আগে বলে নিই আমি। হ্যাঁ ঠিক আছে, এবার আসুন, টমেটো হয়ে গেছে, এবার আসুন পেঁয়াজ রসুন। পেঁয়াজ আর রসুনের মধ্যে একই অ্যান্টি ক্যান্সার এজেন্ট উনি ঢুকিয়ে দিয়েছেন। উনি নেচার ভগবান যাই হন না কেন ঢুকিয়ে দিয়েছেন। এই অ্যান্টি ক্যান্সার এজেন্টটার নাম হচ্ছে অ্যালিসিন, ALLICIN, অ্যালিসিন। অ্যালিসিনটা ঢুকিয়ে দিয়েছে নেচার পেঁয়াজের মধ্যে, রসুনের মধ্যে। আর এইটা যদি খেতে চান আপনি, খান অ্যালিসিনটা, তাহলে এই ঠোঁট থেকে রেকটাম পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের সব জায়গায় ক্যান্সারের ঝুঁকি কমতে থাকবে। রোজ খাবেন, রোজ খাবেন পেঁয়াজ, আর রান্না করা হোক কাঁচা হোক, রোজ খাবেন, তাহলে অন্তত এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বেশ, এটা বললাম না? এবার আসুন, খুব ইম্পর্টেন্ট স্লাইড, ভালো করে সবাই শুনবেন। এই পেঁয়াজটাকে আমি অর্ধেক করেছি, দেখুন অর্ধেক করেছি। অর্ধেক করে দেখুন এইখানে শেকড়, সব পেঁয়াজই থাকে, শেকড়ের ঠিক ওপরেই থাকে এই আর ছোট্ট জায়গা, ভালো করে দেখুন। এই জায়গাটার কালার অত্যন্ত ক্রিম কালার, ডেন্স কালার, দেখতে পাচ্ছেন? এটা ছবিতেও আছে, আপনার আজকে বাড়ি গিয়ে পেঁয়াজ কেটে দেখবেন। এই যে ডেন্স কালার, আর এই জায়গাটা একটু ফ্যাকাশে টাইপের, কিন্তু অ্যানিমিয়ার মতো হয়েছে। বেশ, এই যে ছোট্ট জায়গা, ওই জায়গাতে যতদূর গবেষণা হয়েছে, এই অ্যান্টি ক্যান্সার এজেন্ট অ্যালিসিন হোক, যাই হোক, ফসফরাস হোক, সালফার হোক, যাই হোক, অ্যান্টি ক্যান্সার এজেন্ট, সব অ্যান্টি ক্যান্সার এজেন্টের 60% প্রায় এইটুকু জায়গায় থাকে, আর বাকি 40% বডিতে থাকে। আমরা এইখান থেকে কেটে ঘাসাং ফু করে ফেলে দিই। তাহলে রোজ আমরা অন্তত 60% অ্যান্টি ক্যান্সার এজেন্ট ফেলে দিচ্ছি, তো ক্যান্সার আমার আর আপনার হবে না তো কাদের হবে? যারা সব শুধু খায় তাদের হয় না? ওই যে ওইখানে বান্টু পিপল, উপজাতি, ওরা এইসব ফেলে না, ওরা সবগুলোকেই মনে করে যে অ্যান্টি রোগ, অ্যান্টি ডিজিজ, ওই জন্য সব খেয়ে নেয়। তাহলে আমার 6 নম্বর রিকোয়েস্ট, এবার আবেদন, এবার থেকে আপনি শুধুমাত্র আঙুল দিয়ে, কাঁচি দিয়ে এইগুলো কেটে দিন, কেটে এই সব রেখে দিন, আর উপরে খোলাটা ফেলে যেমন খুশি খান, পুরো পেঁয়াজটাই খাবেন। রসুনের ক্ষেত্রে এই অ্যালিসিন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, ওই জন্য রসুনের যেখান থেকে নেবেন সেখানেই অ্যালিসিন পেয়ে যাবেন। বেশ, আর যাচ্ছি না, এইখানে আমি একটা বলবো, এইখানে এইটা ক্যারোটিন। ক্যারোটিন যদি খান আপনি বেঁচে যাবেন, মানে আপনার লাং ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তো কোথায় পাবো বলুন? আমি লাং ক্যান্সারের ঝুঁকি কমাতে চাই, এত পলিউশন, এত ইত্যাদি। ইয়েস, ক্যারোটিন পাওয়া যায় গাজরে, কুমড়োতে। তো গাজর কুমড়োটা খাবেন, তাহলে ভিটামিন এ হবে এবং লাং ক্যান্সারের ঝুঁকি কমতে থাকবে। ব্যাস, এটা আর বলবো না, আপনি এটা খালি মনে রাখবেন। এই হচ্ছে লাং ক্যান্সারের ছবি, এটা হচ্ছে চেস্ট এক্সরে একটা, এটা হার্টের ছবি, এই জায়গাটা, এটা হচ্ছে রাইট লাং, এটা হচ্ছে লেফট লাং। রাইট লাং এর ওপরে দেখুন একটা ওপাসিটি, এইটা হচ্ছে লাং ক্যান্সার। বেশ, এটা হচ্ছে ভোকাল কর্ড, লেফট ভোকাল কর্ড, রাইট ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড, এই লেফট ভোকাল কর্ডে এইখানটায় ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে। আমি এটাতে যাচ্ছি না, শেষ করতে পারবো না। এই যে ব্রেস্ট ক্যান্সার, রাইট ব্রেস্টে এটা হচ্ছে ক্যান্সার, লেফট ব্রেস্টটা নর্মাল। বেশ, এইখানে আমি একটা বলবো, ওপরেরটা omega-3 ফ্যাটি অ্যাসিড। omega-3 ফ্যাটি অ্যাসিড যদি আপনি খান, তাহলে আপনি বেঁচে যাবেন ব্রেস্ট ক্যান্সার থেকে। ওই দেখুন লেখা আছে, বেঁচে যাবেন মানে ঝুঁকি কমে যাবে। আপনি খাবেন না কেন? সারা জীবন আপনাকে আতঙ্কে থাকতে হবে যে এই বোধহয় ব্রেস্ট ক্যান্সার হলো, এই বোধহয় ব্রেস্ট ক্যান্সার হলো। আপনি ওই জন্য খাবেন omega-3 ফ্যাটি অ্যাসিড, তাহলে আতঙ্কের কোনো ব্যাপারই থাকবে না। কোথায় পাবো omega-3 ফ্যাটি অ্যাসিড? ওই লেখা আছে দেখুন, আখরোট আর মাছের তেল, মাছের চর্বি বা মাছের তেল, সেইখানে রয়েছে omega-3 ফ্যাটি অ্যাসিড। আপনি এবার থেকে যতটা কম পারেন মাংস খান, যত বেশি পারেন মাছ খান। মাংসের ফ্যাটে ক্যান্সার হয় আর মাছের ফ্যাটে ক্যান্সার দূর হয়। সুতরাং যত খুশি মাংস খান, এই মাছ খান, এবং এই মাছের যে তেল সেটা এখানে থাকে, বাজারে আলাদা করে পাওয়া যায়, কিনে নেবেন, 25 টাকা 30 টাকা করে আলাদা
বিক্রি করে ওরা, কিনবেন, যা খুশি রান্না করবেন, বেগুন ফেগুন হ্যাঁ রান্না দিয়ে যা পারবেন রান্না করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু পেয়ে যাবেন মাছের তেলের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর যেটা বলার কথা হচ্ছে যে মাছের চামড়ার নিচে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেজন্য চামড়া সমেত খাবেন। অনেকে ফেলে দিতে চায়, ফেলবেন না, চামড়া সমেত খাবেন। বেশ, পরেরটায় আসি এবারে। এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। স্টেরল, স্টেরল যদি খান আপনি বেঁচে যাবেন। দেখুন, দুখানা ক্যান্সার থেকে আপনি কিন্তু ঝুঁকি কমিয়ে নিয়েছেন। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, একটা হচ্ছে কোলন ক্যান্সার। একটা হচ্ছে কোলন ক্যান্সার, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই দুটো ক্যান্সার আপনার ঝুঁকি কমে যাবে যদি আপনি স্টেরল খান। কোথায় পাবো বলে দিন, খাবো তো। স্টেরল আপনি পাবেন কোথায় লেখা আছে দেখুন, আঁতকে উঠবেন শশার ছালে। এই দেখুন, স্কিন অফ দি কিউকাম্বার, এই যে কিউকাম্বার স্কিন, শশার ছালে থাকে স্টেরল। আর সে আপনাকে বাঁচায় ব্রেস্ট ক্যান্সার থেকে, কোলন ক্যান্সার থেকে। আপনি শশার ছাল ছুলে ফেলে দেন। তাহলে আমার 7 নম্বর রিকোয়েস্ট হচ্ছে, এবার থেকে শশার ছাল, আপনি শশা খাবেন ছাল সমেত, ছাল সমেত শশা খাবেন, তাহলে অন্তত স্টেরলটা পাবেন। দুটো ক্যান্সারের ঝুঁকি অন্তত কমবে আপনার। বেশ, আপনি মনে রাখছেন কিনা আমি জানি না, মনে রাখবেন। আমি এই পাওয়ার পয়েন্টটা এখানে দিয়ে চলে যাচ্ছি মাস্টারমশাইদের হাতে, এই পুরো পাওয়ার পয়েন্টটা। কোনোদিন যদি দরকার হয়, আপনার মনে হয়, মাস্টারমশাই যোগাযোগ করবেন, ওনারা যদি দিতে রাজি থাকেন তাহলে দিয়ে দেবেন। বেশ, আসুন, এটা দরকার নেই। চা বা ড্রিঙ্কস যদি বলেন, অ্যালকোহল থেকে অনেক ক্যান্সার, ঠোঁট থেকে একদম রেকটাম পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। জিভ তো বটেই, জিভের ক্যান্সার প্রচুর হয়, কারণ জিভ দিয়ে রেখে খাওয়া হয়, তো ওই জন্যে আমি বলবো অ্যালকোহল একেবারে কমিয়ে দিন। আমাদের এই টেম্পারেট জোন যা, সেখানে খুব বেশি খাওয়া যায় না, আপনারা পারলে কমান। আর বাংলা তো নয়ই একদম, আপনি জানেন তো, বাংলা বা অনেকে মানে চুল্লু বললে বুঝতে পারবেন। বেশ, কিন্তু আপনি এইটা যত খুশি খান। চা কিন্তু অত্যন্ত জোরালো অ্যান্টি ক্যান্সার, অত্যন্ত জোরালো, কফি নয় কিন্তু, চা অত্যন্ত জোরালো অ্যান্টি ক্যান্সার। এটা আপনি খান, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং লাং ক্যান্সার থেকে ঝুঁকি কমাতে চা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। এইবারে হ্যাঁ, প্রশ্ন হচ্ছে দুধ দিয়ে না দুধ না দিয়ে। আমি বলবো দুধ ছাড়া খান। এর কারণ একটা আছে, দুধ অনেক সময় চায়ের যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিটা আছে না, সেটা খানিকটা একটু হ্যাম্পার করে আর কি। ওই জন্য আমি বলবো যে আপনারা দুধ ছাড়া খান। আমি কত চা খাই জানেন আপনি? মানে আমি যখন আরজিকরে ছিলাম, তখন তো যখন আউটডোর থাকতো, তখন 32-33 কাপ চা খেতাম। প্রত্যেক সকালবেলা থেকে শুরু হলো চা খেতে খেতে রোগী দেখা। সুতরাং আমি বলবো না এত খেতে, কিন্তু আপনারা চা বেশি খেতেও পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু হতে হবে লাল চা। আর গ্রিন টি যদি খান তো আপত্তি নেই, গ্রিন টি আরও ভালো। গ্রিন টি সবসময় ভালো লাগে না, স্বাদ হয় না বলেই গ্রিন টি অনেক খেতে চায় না, কিন্তু গ্রিন টি খেতে পারেন আপনারা। কিন্তু এই বললাম, হ্যাঁ বলুন। কফিতে, হ্যাঁ কফিতে একটু রিস্ক আছে, আমি তাও বলে দিচ্ছি, প্রশ্নটা শেষে করলে ভালো। তো এসে গেছে এখন। কফিতে বোধহয় ইউরিনারি ব্লাডার ক্যান্সার হচ্ছে। এই বোধহয় কেন বললাম, 4-5টা পেপার হয়েছে তো ক্যান্সার হয়, আবার 3-4টে পেপার হয়েছে না ক্যান্সার হয় না, আর সবই আমেরিকা থেকে হয়েছে। তো এই জন্যে আমরা একটু কনফিউজ হয়ে আছি, হয় না হয়। ওই জন্য আমার দরকার কি, কফি খাবো না, দরকার নেই বাবা, হয় কি হয় না দরকার নেই। ওই জন্য আমি বললাম যে হয় না বলবে, খাবেন না আপনারা। বেশ, আসুন তারপরেরটা। এই হ্যাঁ না, ওটা নিয়ে বিতর্ক আছে, ওই জন্য আমি বললাম না। আমি বলেছি আমরা এখন যাব দক্ষিণ আফ্রিকার জঙ্গলে। সেই দক্ষিণ আফ্রিকার জঙ্গলে যেখানে উপজাতি বান্টুরা থাকে, ওই দেখুন ডান দিকে ওপরে বান্টুদের ছবি, বান্টুরা ওখানেই থাকে, এখনো আছে। যে সময় ওই ওপরে বাঁদিকে ডাক্তারবাবু ডক্টর জর্জ ওয়েটেল, উনি গেছিলেন যে সময় 60 দশকে গবেষণা করতে, কেন ওদের ক্যান্সার নেই আর কি করে যাতে ওদের ক্যান্সার হয় না। এইটা উনি যখন গেছিলেন ডক্টর জর্জ ওয়েটেল, তখন কিন্তু এই বান্টুরা তখন ন্যাংটো থাকতো একদম। এই ছবিটা অবশ্য পোশাক পরা ছবি, অনেক পরে তোলা হয়েছে, তখন ওরা পোশাক পরতে শুরু করেছে অনেক পরে, 80-90 দশকে তোলা হয়েছে। বেশ, এইখানে ইনি গেলেন, আমি গল্প ছলে বলছি আপনাদের। এইখানে এই বান্টুদের এখানে
উনি গেলেন গবেষণা করতে, সব নিয়ে গেছিলেন, ধরে নিন গল্প করে বলছি, এর মধ্যেই খানিকটা গল্প আছে, আবার খানিকটা বিজ্ঞান আছে। আপনি বুঝতেই পাবেন কোনটা বিজ্ঞান কোনটা গল্প আমার গল্পের মধ্যে, কিন্তু এই গল্প করে না বললে আপনাদের মাথায় ঢোকানো যাবে না। ওই জন্যে গল্প করছি। দেখেন না আজকাল অনেক সময় দেখুন কাজী নজরুল ইসলামকে নিয়ে উপন্যাস, আর উপন্যাস হয় নাকি একটা, আরে জীবনের উপন্যাস হয়ে গেল কি করে? হ্যাঁ, কাদম্বিনী দেবীকে নিয়ে, কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে উপন্যাস চঞ্চলবাবু লিখে ফেলেছে, প্রচুর হেল্প করেছি আমি ওনাকে। যাই হোক, তো এইরকম উপন্যাস লেখা হচ্ছে। তো আমিও এই রিসার্চ ওয়ার্কটা নিয়ে একটুখানি গল্প করে বলতে চাইছি আপনাদের। ডক্টর জর্জ ওয়েটেল, অঙ্কোলজিস্ট এবং রিসার্চ ওয়ার্কার, উনি গেলেন দক্ষিণ আফ্রিকায়, গিয়ে জঙ্গলে ঢুকলেন, ব্যাস সঙ্গে সঙ্গে তীর ধনুক এই মারে তো ওই মারে, এরা এই মেরে ফেললো বোধ হয়। উনি হাত পা তুলে দিয়েছেন। হাত পা তোলা তো বোঝে না ওরা, হাত পা তুললেও মারবে, না তুললেও মারবে, কারণ ওরা হাত তোলার মানেই জানে না। তো যাই হোক, ওরা ডাক্তারবাবু খানিকটা কি করলেন, হিপনোটাইজ করলেন, এটা ওটা করলেন, তো ওরা খানিকটা তীর ধনুক নামিয়ে দিলেন। এবারে নিয়ে গেলেন ওকে, ধরে ধরে নিয়ে গেলেন, এবং ডাক্তারবাবু ধীরে ধীরে 5-7 দিনের মধ্যে এই বান্টু উপজাতিদের বন্ধু হয়ে গেলেন। এতটাই বন্ধু হলেন, আরও 5-7 দিন 10 দিন কাটার পরে ডাক্তারবাবু ওদের একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে গেলেন ভেতরে যাওয়ার, মানে একেবারে সংসারের ভেতরে, ফ্যামিলির ভেতরে তিনি গেলেন। ওটাই চাইছিলেন তিনি, কেন তো গবেষণা করতে গেছেন কি ক্যান্সার হয়, কি ক্যান্সার হয় না, কেন হয় না, এইসব তিনি গবেষণা করতে শুরু করলেন। তিনি কোশ্চেন করতে লাগলেন, লিখতে লাগলেন। এরকম জাবদা খাতা নিয়ে গেছেন, এরকম তো ল্যাপটপ ছিল না তখন, জাবদা খাতা নিয়ে গেছিলেন, সব লিখছেন। কি হয় খাওয়ার আগে, কি হয়, 2বার কাশি হয়, ওরা তো বলতে পারছে না, সব আকার ইঙ্গিতে হচ্ছে আর কি। এই কাশি হয়, কবার হয়, 2বার হয়, খুক খুক না খক খক, এই আমি যেরকম আর কি। আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাদের, আমি এত এক্সাম্পল দিচ্ছি না, ও খানিকটা পেপারের খানিকটা অংশ আমার কাছে আছে, সবটা নেই ওই ডক্টর ওয়েটেলের। তো আমি একটা বলতে পারি, দেখবেন গবেষণা কাকে বলে। যে কোনো জিনিস গবেষণা, সে যাই হোক, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যাই হোক, গবেষণা কি ডক্টর ওয়েটেলের একটা আমি আইটেম বলছি শুনুন। ডক্টর ওয়েটেল দেখতে চাইছিলেন এরা কখন খায় রাত্রিবেলা। তিনি দেখলেন ডক্টর ওয়েটেলের হাতে ঘড়ি আছে, তিনি সব নিয়ে গেছেন, ক্যামেরা সব নিয়ে গেছেন, স্টেথো সমস্ত এক্সামিনিং সমস্ত টুলসগুলোও নিয়ে গেছেন। তো উনি দেখছেন এরা রাত্রিবেলা 10:30 এরকম সময় খায়, বেশ লিখে রাখলেন 10:30 এরা ডিনার করে, লিখে। এইবারে খেয়ে দে হোল নাইট জেগে আছে, ডক্টর ওয়েটেল জেগে আছে, এরপর কি করছে, ঘুমোতে গেছে। আচ্ছা ঠিক আছে, উনি জেগে আছেন, বাড়ির দিকে তাকিয়ে আছেন ওদের। রাত্রি তো 2:30-3টের সময় দেখছে দরজা খুলছে, উনি তাকিয়ে রইলেন, ক্যামেরা দিয়ে ছবি তুললেন, পটপট করে ছবি তুললেন। দেখলো লোকটা বেরোলো, লোকটা বেরিয়ে এবার যাচ্ছে, কোথায় যাচ্ছে, উনিও যাচ্ছেন, একটু ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছেন। এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন এবার পায়খানা করতে যাচ্ছে আর কি, পায়খানা করতে গেছে কোনো একটা জঙ্গলের মধ্যে পায়খানা, উনি কাছাকাছি রইলেন, একটা পটার ছবি তুললেন। এবার তিনি দেখছেন পায়খানা করেছে, বেরিয়ে আসছে, উনি এখন চলে গেলেন যেখানে পায়খানা করেছে, দেখলেন তিনি কোথায় পায়খানা করেছে, তিনি দেখছেন ওখানে পায়খানাটা পড়ে আছে। উনি দেখছেন এত পায়খানা বাপের জন্মেও দেখেনি। হ্যাঁ, তো এত পায়খানা, হ্যাঁ আমরা কত পায়খানা করি, এতটা করতে পারি, ওরে এতটা পায়খানা করেছে, দেখলেন। উনি সেই ছবি নিলেন। এইটা হচ্ছে ওর গবেষণা, নিয়ে তিনি সেটাকে ইনকর্পোরেট করলেন ওর রিসার্চ কাজে। বুঝতে পেরেছেন? এটা কি দেখছেন জানেন, তিনি কোনো কিছু ফেলা যায় না, এই তো রবীন্দ্রনাথের কথাতেই রয়েছে, কোনো কিছু তো ফেলা যায় না। উনি দেখতে চাইছেন যে কতটা পায়খানা করেছেন, টাইমটা কি, খাওয়া থেকে পায়খানা করা, খাওয়া হচ্ছে 10:30-11টা, আর পায়খানা করছেন 2:30-3টে, কতক্ষণ লাগলো দেখুন আপনি, 5 ঘন্টার খুব কাছাকাছি, 4 ঘন্টা এরকম। এর মধ্যে তিনি দেখলেন যে সব বের করে দিয়েছে পায়খানা থেকে। আর আপনারা সবাই জেনে রাখুন, আমরা যখনই খাই আমাদের স্টমাকে কিছু না কিছু কার্সিনোজেন তৈরি হয়ে যায়। এই কার্সিনোজেনগুলো যে থেকে যায়, আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। আর যত বেশি পায়খানা হবে তত এই কার্সিনোজেনগুলো বেরিয়ে যাবে, তাতে তত আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে। ওইটাই উনি দেখতে চাইছিলেন, কতক্ষণ থাকে ওদের পেটে আর কতটা অ্যামাউন্ট করে। অ্যামাউন্ট যত বেশি, কার্সিনোজেন তত বেরিয়ে গেছে। লিথোকোলিক অ্যাসিড একটা কার্সিনোজেনের নাম, আর একটা কার্সিনোজেনের নাম হচ্ছে ডিঅক্সি লিথোকোলিক অ্যাসিড। এই সমস্ত বেরিয়ে যাচ্ছে ওদের, ওই কারণে হয়তো এদের ক্যান্সার অনেকটা কম, ইত্যাদি ইত্যাদি। আমি একটা বললাম, এই করতে করতে উনি বেরিয়ে চলে এলেন, কয়েক মাস তিনি দেখে টেকে চলে এলেন। তার বাড়ি হচ্ছে পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকার নিচে। তিনি চলে এলেন,
এবারে তিনি কাগজপত্র নিয়ে বসলেন, স্ত্রীকে বললেন, শোনো, আমাকে তুমি একদম ডিস্টার্ব করবে না, আমি এই যে বসলাম রিসার্চ করতে, একটা ইনফারেন্স টানবো, তুমি আর ডিস্টার্ব করবেন না। ব্যাস, উনি বসে শুরু করলেন, কোনো কিছু মনে নেই, একটু চা দিয়েছে, চা খাচ্ছে। কিন্তু ম্যাটার অফ রিগ্রেট, পরের বছর তিনি মারা গেলেন, বন্ধ হয়ে গেল রিসার্চ, প্রায় শেষ করে এনেছিলেন, একটা ক্লু দিয়ে গিয়েছিলেন। কিন্তু আপনারা সবাই জানেন কোনো গবেষণাই শেষ হয় না। যে গবেষণা মাঝপথে থেমে আছে, আপনি জেনে রাখুন আর একজন গবেষক ওই তার পথ থেকে শুরু করে দেবে, এবং এইভাবেই চলতে থাকবে, এবং গবেষণা যতক্ষণ না শেষ হয়। আর এর নাম রিলে রেস, রিলে রিসার্চ ওয়ার্ক। যেমন করে রিলে রেস হয় তেমনি। তো এখানেও ওনার মৃত্যুর পর ইনি চলে এলেন, ডক্টর ডেনিস বার্কিট। ইনি একজন অনকোলজিস্ট, ইনি ইংল্যান্ডের লোক, ইনি অত্যন্ত বড় মাপের একজন ক্যান্সার স্পেশালিস্ট। ওর নামে একটা ক্যান্সার আছে, বার্কিটস লিম্ফোমা, ওর নামে আছে। তো উনি ওনার রিসার্চ ওয়ার্কটা টেক আপ করলেন, করে তিনি আর একটা জায়গায় গেলেন, সেই জায়গাটার নাম হচ্ছে উগান্ডা। এই উগান্ডার মানুষ, এদেরও তাই, এদের মধ্যে ক্যান্সার অতি রেয়ার। তিনি সেখানে গেলেন, রিসার্চ শুরু করলেন উইথ দি হেল্প অফ দি ডেটা গিভেন বাই ডক্টর জর্জ ওয়েটেল। ওয়েটেলের ডেটাগুলো নিয়ে তিনি কাজ শুরু করলেন। অ্যান্ড হি টুক 4 years or 4.5 years। তারপরে ডিক্লেয়ার করলেন, শুনুন, আমি খালি একটা লাইন বলছি, এত মোটা ওর রিসার্চ ওয়ার্ক, একটা লাইন বলছি, ইনফারেন্সটা। এই সমস্ত উপজাতি মানুষগুলোর কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার রেয়ার অথবা নেই। কেননা এদের খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার খায়। দ্যাট এন্ডস দ্য রেজাল্ট। অর্থাৎ এরা প্রচুর পরিমাণে ফাইবার খায়। শাকসবজি থেকে যে ফাইবার আসে, ফাইবার মানে ছিবড়ে, ফাইবার মানে তন্তু, ফাইবার মানে আঁশ, এই ফাইবার খায় বলেই এদের ক্যান্সার এত কম। এই ডিক্লেয়ার করে দিলেন তিনি। বিশাল পেপার, সেই পেপার পৃথিবীর সেরা পেপার বলে ধরে নিতে পারি আমরা, ইত্যাদি ইত্যাদি। ব্যাস, এটা ডিক্লেয়ার করে দিলেন। এরপর আপনার প্রশ্ন আসবে, আরে মশাই, আমরাও যদি ফাইবার খাই তা আমাদের এসব হবে না ক্যান্সার? ইয়েস, হবে না তো, নিশ্চয়ই। তা আপনি প্রশ্ন করুন, এই ফাইবার কোথায় পাবো? আমি উত্তর দেবো। দেখুন, কোথায় পাবেন আমি বলছি না, উল্টো করে বলছি। আলুর ফাইবার থাকে তার ছালে, আপনি কেটে ফেলে দেন। পটলের ফাইবার থাকে তার ছালে, আপনি কেটে ফেলে দেন। ঝিঙের ফাইবার থাকে তার ছালে, আপনি কেটে ফেলে দেন। শশার ফাইবার থাকে তার ছালে, আপনি কেটে ফেলে দেন। আটার ফাইবার থাকে তার ভুসিতে, আপনি চেলে ফেলে দেন। তা সব ফাইবার তো ফেলে দিই, ক্যান্সার তো আমাদের হবেই। ওরা তো সব একসাথে খেত, সব শুদ্ধ খেয়ে নিত, ওই জন্য এদের ক্যান্সার এত কম। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, এবার থেকে আপনি আলুটা নিন, একটু ছাড়ান, একটু রেখে দিন, একটু ছাড়ান, একটু রেখে দিন, একটু ছাড়ান, একটু রেখে দিন। 50% ছাল ছাড়িয়ে দিন, দিয়ে 1 মাস খাবেন ছাল ছাড়া। আপনি দেখবেন আপনার অভ্যেস হয়ে গেছে ছাল সমেত। এবার আপনি আর ছাল ছাড়াবেন না, আপনার অভ্যেস হয়ে গেছে। আমি যোগ করে বলতে পারি আপনাদের, ধরুন আজ সকালে আপনি ব্রেকফাস্ট করেছেন, ওই খগেনদার খাবারের দোকান থেকে 4টে কচুরি খেয়েছেন। কচুরির সঙ্গে কি দিয়েছিল? আলু তরকারি। আলু ছাল ছাড়ানো ছিল না। কেন জানেন? কারণ এই খগেনদা জানেন আমার ক্লায়েন্টকে ক্যান্সার মুক্ত করতে হবে, ওই জন্য ছাল সমেত দিয়েছে। আমি এটা জোকস করে বললেও সেই ছাল সমেত যদি আপনি খেতে পারেন, তা আপনি বাড়িতে কেন পারবেন না? বাড়িতে আপনি ছাল সমেত আলু, পটল যা পারেন সব ছাল সমেত খান। পরে প্রশ্ন উঠতে পারে, ছালের মধ্যে তো পেস্টিসাইড থাকে, ফার্টিলাইজার থাকে, কি করব? এই প্রশ্নটা আমাকে শেষে করবেন, আমি উত্তর দেবো, এখন বলছি না। বেশ, সুতরাং আপনি এইভাবেই খান, তাহলে আপনি অন্তত অনেকগুলো ক্যান্সার থেকে মুক্তি পাবেন। আমি শেষকালে এসে গেছি। এটা আমার বই, যে বইটা আমি মহারাজজিকে আমি এটা উপহার হিসেবে দিলাম এই লাইব্রেরিতে রাখার জন্য। এটা অ্যাওয়ার্ড উইনিং বই। এটা সমস্ত রকমের কি বলে ক্যান্সার প্রিভেনশন লেখা আছে এতে। বেশ, আসুন। বইটা ওই দে বুক স্টোরে পাওয়া যায়, কলেজ স্ট্রিটে। হ্যাঁ, এবার আমি শেষ করবো মাস্টার, আর ঠিক 3 মিনিট শেষ। 3 মিনিট, ও হয়েছে গেছে, ঠিক 3 মিনিট নেবো
অতি ইম্পর্টেন্ট একটা জায়গা আমি বলবো, আমি এটা শেষ করে নিয়েছি। আমি এরপরে সবাই মন দিয়ে শুনবেন, এতক্ষণ যতটা বলেছি 1 ঘন্টার বেশি বলেছি, 1 ঘন্টা 15-20 মিনিট হয়েছে, 1 ঘন্টা প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আমি 1 ঘন্টা 15-20 মিনিট ধরে যা যা বলেছি অ্যান্টি ক্যান্সার এজেন্ট, শাক সবজি ভিটামিন কত বলেছি, আপনি বলুন সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্টটার নাম কি এদের মধ্যে? সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্টটা কে? কেউ একজন আন্দাজে বলুন। ধরে নিন সৌরভ গাঙ্গুলি বলছে, অনেক সময় আন্দাজেই বলে দিই আমরা। ভিটামিন সি, রাইট। কে বললেন? রাইট, একদম। ভিটামিন সি ইজ দি স্ট্রংগেস্ট অ্যান্টি ক্যান্সার এজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে যখন জেনেই গেছি ভিটামিন সি হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাহলে আমার এই রকম 8 নম্বর রিকোয়েস্ট এখন রইল যে আপনি প্রতিদিন আপনার পাতে একটু করে ভিটামিন সি রাখুন। আমের সময় 1 টুকরো আম, কাঁঠালের সময় 1 টুকরো কাঁঠাল, একটু আমলকি হতে পারে, কি একটুখানি পেয়ারা হতে পারে, একটু কাঁচা লঙ্কা হতে পারে। কোনোদিন কিছুই পেলেন না, 1 টুকরো পাতি লেবু রাখুন, দ্যাট উইল সাফিস। এটা আমার রিকোয়েস্ট। এরপরে যেটা বলবো মন দিয়ে শুনবেন, তারপর 2-4টা কোশ্চেন নেব। শেষ কথা সেটা হচ্ছে যে ভিটামিন সি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্টি ক্যান্সার এজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই ভিটামিন সি আমরা খেতে জানি না, ওই জন্য এত ক্যান্সার। সে কি মশাই, এত আমরা দামড়া বুড়ো হয়ে গেলাম, আমরা এখনো বলছেন খেতে জানি না? এটা কি আশ্চর্য কথা? ইয়েস, খেতে জানি না আমরা, এই জন্য তো এত ক্যান্সার। তাহলে খাওয়াটা শেখাই, কিছু মনে করবেন না আমি শেখাচ্ছি বলে। আমার ইচ্ছে ছিল না শেখানোর, কিন্তু আচ্ছা ধরুন আপনাদের বলছি না, আমি জানান থেকে বলছি ভিটামিন সি খান, কীভাবে খেতে হবে শেখাচ্ছি আপনাদের। ও জানতে এসেছি, রাইট। উনি দেখলেন আমরা যারা গবেষণা করেন তারা কোনোদিন না বলতে জানে না, জানেন? এই জন্য আমরা এগোলুম না, এই যে না শুনলাম না, আমরা জানতে এসেছি মানে জানি না, ওই জন্য শিখতে এসেছি, রাইট? জানি নাটা বলতে আমাদের শিখতে হবে। বেশ, আমি কথা বাড়াবো না, মাস্টারমশাই সময় আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। বেশ, এবারে হচ্ছে কি, ভিটামিন সি 3টে ফ্যাক্টরকে ভয় পায়, 3টে ফ্যাক্টর। একটা হচ্ছে আলো, স্ট্রং লাইট, 2 হচ্ছে হিট, আর 3 হচ্ছে অক্সিজেন। এই 3টে ফ্যাক্টরকে ভিটামিন সি অত্যন্ত ভয় পায়। ধরুন 1 বাটি কমলা লেবুর রস, টইটুম্বুর ভিটামিন সি আপনি এখানে রেখেছেন টেবিলে, আর ভালো করে ওই যেগুলো যাত্রা দল বা থিয়েটারে যে ফোকাস দেয়, আলোর ফোকাস, ওই রকম ফোকাস আপনি ওখানে ফেললেন। আপনি ঘন্টা 2 যদি ওইভাবে ফোকাসটা ফেলে থাকেন, তাহলে ওই বাটিতে যে কমলা লেবুর রসে যতটা ভিটামিন সি ছিল না, 3-4 ঘন্টার মধ্যে ভিটামিন সি ভ্যানিশড হয়ে যাবে। আলোকে ভয় পায়, আলোতে ভিটামিন সি নষ্ট হয়। এই আলোতে খুব অল্প অল্প হয়, খুবই অল্প, ওই জন্য এই আলোতে রাখি আমরা, কিন্তু স্ট্রং আলোতে দেওয়া যাবে না, রোদ্দুরে দেওয়া যাবে না ভিটামিন সি, তাহলে নষ্ট হতে থাকবে। 1, 2 হিট। আপনি 1 বাটি কমলা লেবুর রস নিলেন, নিয়ে আপনি উনুনে চাপিয়ে দিলেন, উনুনে চাপিয়ে দিয়ে ওটা পুরো ফুটতে লাগলো। ভাবছেন গরম গরম খেলে বোধহয় ভালো লাগবে, সব কিছু কি আর গরম গরম ভালো লাগে রে ভাই, নষ্ট হয়ে যায়। যেই ফুটলো আপনি ধরে নিন ওই বাটিতে কমলা লেবুর রসে যতটা ভিটামিন সি ছিল ভ্যানিশড 100%। আপনি সেটা খেলেন, কিন্তু কালার কিন্তু একই থাকে। ওই কালার দেখে আপনার মনে হলো বা 100%ই পাচ্ছি, দেখো আমি ভিটামিন সি পুরোটা খেলাম, বাবা পুরোটা খাননি, কিন্তু আপনি পুরো নষ্ট হয়ে গেছে। এটা গেল 2। এই প্রসঙ্গে আমি বলতে পারি, যারা খুব এরম করে বলেন সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জলে এক গ্লাস গরম জলে আমি একটুখানি পাতি লেবুর রস দিয়ে খাই, তো ভালো আছি আমি, কিন্তু মিথ্যা কথা বলছি, এরা কিছু জানে না। পাতি লেবুর রস ওই গরম জলে দিলে খানিকক্ষণ পরে পাতি লেবুর রসে ভিটামিন সি নষ্ট হতে থাকবে, তো গরম জল দিয়েছে। সুতরাং গরম জলে আপনি পাতি লেবুর রস দিয়ে সকালে খাবেন না, নর্মাল জলে খাবেন, তাহলে ভিটামিন সিটা পাবেন পাতি লেবুর রস থেকে। 3 অক্সিজেন। আপনি ওই 1 বাটি কমলা লেবুর রস আপনি এখানে রেখেছেন টেবিলে, ওপরটা খোলা, ঢাকা দেননি। আপনি মনে রাখুন, এই যে রেখেছেন, ইট ইজ এক্সপোজড টু দি
air, and air contains oxygen. এয়ারের অক্সিজেনের সঙ্গে ওপরে ভিটামিন সি রিয়াকশন হতে থাকবে, and this reaction is known as oxidation process. অক্সিডেশন প্রক্রিয়া, জারণ ক্রিয়া শুরু হয়ে যায়। এই জারণ ক্রিয়া যত সময় যাবে তত একটু একটু করে ভিটামিন সি নষ্ট হবে, বাট দি রেজাল্ট অফ দি অক্সিডেশন প্রসেস ইজ নট ভিটামিন সি, ইট ইজ সামথিং এলস। সেই জন্য ভিটামিন সি কখনো অক্সিজেনে বেশিক্ষণ থাকতে দেবেন না। অক্সিজেন কি ইচ্ছে করে দিয়েছেন? অক্সিজেন তো এখানে রয়েছে, খুলে রাখবেন না ভিটামিন সি। ওই জন্যে আমি শেষ বলে আপনাদের কাছে বিদায় নেবো না, অবশ্যই দু একটা নেবো। সেটা হচ্ছে, ধরুন আজকে রাত্রিরে আপনার মনে হলো যে একটুখানি খাবো, কি বলে, স্যালাড। আপনি নিয়ে এসছেন, শশা নিয়ে এসছেন, কাঁচা লঙ্কা নিয়ে এসছেন, পেঁয়াজ নিয়ে এসছেন, ইত্যাদি ইত্যাদি, পাতিলেবু সবই নিয়ে এসছেন। নিয়ে এসে আপনি শশা, আমি বলে দিয়েছি আপনাকে যে শশার ছাল ছাড়ানো যাবে না, শশার ছালে স্টেরল থাকে, ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচাবে। আপনি একটু ভালো করে ধুয়ে নিয়েছেন, ধুয়ে নিয়ে কুচ মারলেন শশা ছাল সমেত, আলাদা হয়ে গেল শশা দুটো। যেই আলাদা হয়ে গেল মুখ খুলে গেছে, ওখানে রেখে দিচ্ছেন 1 ঘন্টা। যদি ওইভাবে রেখে দেন, আপনি জেনে রাখুন ওই শশার যে ভিটামিন সি, আমি বলেছি 25% ভিটামিন সি আছে, সেই ভিটামিন সি বাতাসের অক্সিজেনের সঙ্গে শুরু হয়ে গেছে বিক্রিয়া, নষ্ট হতে থাকছে ভিটামিন সি। আপনি সেটাকেও ডিভাইড করছেন, আবার কুচ 4 ভাগ, আরও ন্যাংটো করে দিলেন। এবার আরও বেশি অক্সিজেন প্রসেসটা শুরু হয়ে গেল ওখানে কার্যকরী হওয়া। এই করতে 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 আলটিমেটলি কুচ করে এত বেশি করে ফেলেছেন, পুরো শশাটাই কিন্তু তখন অক্সিজেনের আওতায় এসে গেছে। এই কারণে আপনাদের বলবো যে আপনি যখন খাবেন স্যালাড, ঠিক তার 10 মিনিট আগে তৈরি করবেন। রাত 10:30টায় খেতে যাবেন, আপনি 10টা 15 নাগাদ শশা টশা কাটুন, কেটে ইত্যাদি করে আপনি খান। তাহলে ভিটামিন সি আপনি পাবেন অন্তত 90 থেকে 95%, অ্যান্ড দ্যাট উইল মেক ইউ ক্যান্সার ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবাইকে ধন্যবাদ। না স্যার, দুটোই। কি বলছেন দেখি, এবার আপনাদের প্রশ্নের উত্তর দেবো দুটো একটা। আচ্ছা, অল্প কোয়েশ্চেন্স কিন্তু আমি সরি। আচ্ছা, দুটো কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি যাদের ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা নেই তারা পুরো টমেটো খেতে পারবেন, আর যাদের মনে হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা ভেতরে জুসটা ফেলে দিন, ফেলে দিয়ে ওপরে চামড়া খেয়ে নিন, তাহলেই হবে। বেশ, আপনি বলুন। বলুন। আমি শুনতে পাচ্ছি না, জানেন তো, আপনি একটু কাছে এগিয়ে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, যে মাইকটা দিয়ে, হ্যাঁ বলুন। টমেটো হিট করলে আপনার ভিটামিন সি চলে যাচ্ছে, কিন্তু যাবে। টমেটো যদি গরম করেন, যেটা পড়ে থাকলো সেটা কোনো কার্সিনোজেনিক কম্পাউন্ড হয় না? না, একদম না, কার্সিনোজেনিক হবে না গো, না, একদম না। না, ওই যে খোসার ব্যাপারটা, যে এই যে খোসার যে মানে আনহাইজিনিক দিকটা যে, এবং পেস্টিসাইড এইসব ব্যাপার, পেস্টিসাইডের কথা বলছেন তো? ওটা কি করে? আচ্ছা, ঠিক আছে, এইটা সকলের প্রশ্ন। পেস্টিসাইড আমি বলেছি ছাল সমেত, খোসা সমেত খেতে, আর উনি বলছেন যে তাতে তো পেস্টিসাইড খাওয়া হয়ে যায়, এত পেস্টিসাইড আমাদের দিয়ে তৈরি করা এসব, রাইট? একদম। এই প্রশ্নটা শুধু ওনার নয়, সকলেরই। আমি আপনাদের পেস্টিসাইড মুক্তি পাওয়ার জন্য দুটো ডোমেস্টিক প্রসেসের কথা বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, বাড়িতেই করতে পারবেন। 1 নম্বর পদ্ধতির নাম হচ্ছে সল্ট প্রসেস, লবণ পদ্ধতি। আপনি 4 লিটার পরিষ্কার জল নিলেন, একটা পাত্রে রাখলেন পরিষ্কার জল, আর এই পরিষ্কার জলে 7 থেকে 8 চামচ নুন, খাবার নুন আপনি এখানে দিলেন, নাড়িয়ে দিলেন, গুলে গেল, হয়ে গেল। এবার বাজার থেকে শাকসবজি ফলমূল আসছে, এলো, সেগুলো একটা আলাদা জলে ভালো করে চুবিয়ে করে নিলেন, কারণ ধুলো বালি কাদা মাটি সব থাকে, পরিষ্কার করে দিলেন। 1বার নয় 2বার করতে পারেন। বাকি 3য়-বার এই নুন জলে ফেলুন। এই নুন জলে ফেলে ভিগোরাসলি স্টায়ার করুন প্রায় 8-10 মিনিট ধরে। করার পর একটা করে তুলুন, আর রানিং ওয়াটারে, ট্যাপ ওয়াটারে আপনি ধরুন, ধুয়ে গেল। এইভাবে পেস্টিসাইড নষ্ট হলো 94 থেকে 95%। আচ্ছা, আর দ্বিতীয় পদ্ধতিটা আছে, সেটাও করতে পারেন। ওই 4 লিটার জল পরিষ্কার, আপনি বাজার থেকে নিয়ে এলেন ভিনিগার। 2 রকম ভিনিগারের কালার হয়, দেখবেন একটা কালারলেস জলের মতো, আর একটা হচ্ছে বাদামি কালার। আমাদের এই জলের মতো যে কালার যেটা, সেটা দরকার আমাদের। আপনি সেটা নিয়ে এসছেন, এইরকম 4 লিটার জলেতে এই ভিনিগার আপনি 5 চামচ দিয়ে দিন, চায়ের চামচ দিয়ে দিন, একটু নাড়িয়ে দিন,
তারপর বাজার থেকে এলো, ওগুলো ভালো করে ধুলোবালি এটা ওটা ধুয়ে নিলেন, এর মধ্যে দিলেন, দিয়ে চাপা দিয়ে দিলেন। 15 মিনিট এখানে থাকবে এরমভাবে। 15 মিনিট পরে খুলে আপনি একটু নাড়িয়ে নিন, নিয়ে একটা একটা করে ট্যাপ ওয়াটারে ফেলুন, এবং এতে যে পেস্টিসাইড নষ্ট হলো সেটা প্রায় 97 থেকে 98% এর যে কোনো একটা করতে পারে। আচ্ছা, এবার আমি একটু প্লিজ, হ্যাঁ, এই সাদা কালারলেস ভিনিগার, হ্যাঁ, যেটা জলের মতো। এবার আপনাদের এবার অনুরোধ করছি, কেন আপনার প্রত্যেকেই মানে অত্যন্ত ইন্টারেস্টেড আমি জানি এখানে, কিন্তু আমি আই উইশ আই কুড কিপ কন্টিনিউইং ফর এ লং টাইম, কিন্তু আপনারা পারবেন। তবে ওকে ধরুন না, নিচে যখন যাবেন, কেন দরজা বন্ধ হয়ে যাবে মেন গেট, ওনাকে দরজার বাইরে আরও খানিকক্ষণ ধরে যত প্রশ্ন আছে করুন, কিন্তু এখানে আর আমাদের স্টাফদের বাড়ি যেতে হবে, তো সেই 10টা এসেছে, ওদের পক্ষে অসুবিধা হয়, সেই জন্য বাধ্য হয়ে এটাকে কমাচ্ছে। আই ওয়াজ এনজয়িং লাইক এনিথিং, I'm sure that you'll share my enjoyment. It's a very nice talk, very useful talk. ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাই।